আহ আহ, বিশ্বজিৎ সম্পর্কে পরিচয় দেওয়ার খুব একটা থাকে না। বিশ্বজিৎ স্কুলের সিনিয়র, যে কয়েকজন সিনিয়রকে দেখে আমরা বাংলা পড়তে বা ইংরেজি পড়তে, সায়েন্সের সাম্রাজ্যে রীতিমতন আমরা আর্টস পড়তে ইন্সপায়ার্ড হয়েছিলাম, বিশ্বজিৎ তাদের মধ্যে একজন। বিশ্বজিৎ অধ্যাপনা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বজিৎ সুপরিচিত লেখক। আহ, বহুধাভিমুখী তার কাজ, বিভিন্ন বিষয়ে লিখে থাকেন। বিশ্বজিৎ সম্প্রতি যে কাজগুলো করেছেন তার মধ্যে একটি বিশেষ কাজ, আমার আমার বিভূতিবাবু বাড়ি আছেন বলে উনি একটি নাটক লিখেছেন। সেটিও একটা প্রদর্শনী চলছিল, সেই প্রদর্শনীর অংশ হিসেবে সেটা অভিনীতও হয়েছে। সেটা একটা বেশ কয়েকটা পংক্তি, কয়েকটা সংলাপ আমি পড়তে পছন্দ করবো। দুর্দান্ত লেগেছে আমার সংলাপগুলো, আমি লোভ সামলাতে পারছি না। বেসিক্যালি কথোপকথন হচ্ছে কৃষ্ণলাল এবং শঙ্করের মধ্যে, দুটি চরিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটি চরিত্র। কৃষ্ণলাল বলছেন, কবিকে ভয় পাবেন না, কবিদের চাই। আমরা সকলেই কবিকে চাই, কারণ কবিরা কথার কারবারি। নতুন নতুন কথা আমাদের খুব দরকারি, কবিরা তা দেয়। যেমন ধরুন এই ঘর, এই দুই ট্রেন যাত্রার মাঝে আমরা আসি, বসি। একে আমরা ইংরেজিতে বলি ওয়েটিং রুম। এর বাংলা কি হবে? আপনারা এআই কে জিজ্ঞেস করুন, বলবে প্রতীক্ষালয়, বলবে বিশ্রামাগার, বলবে অপেক্ষা কক্ষ, কিন্তু বলবে না অপেক্ষার ঘর। আমাদের কোম্পানি এআই এর জন্য নতুন নতুন শব্দের সন্ধানে। শঙ্কর, অপেক্ষার ঘর কথাটা তো সর্বজয়া বলেছেন কিছুক্ষণ আগেই। কৃষ্ণলাল বলেছেন কারণ উনি কবি, আমরা সকলেই কবি। অপেক্ষার ঘর বাংলা ভাষার বড় নিজস্ব শব্দ। তা আমাদের দূরের ভাষা সংস্কৃত নয়, তা আমাদের কাজের ভাষা ইংরেজি নয়। বেকেটের নাটক ওয়েটিং ফর গোডো ইংরেজি অনার্স না পড়লে বাঙালিরা চট করে পড়ে না, কিন্তু একজন সাধারণ বাঙালিও অপেক্ষার ঘরের কথা ভাবতে পারেন। শঙ্কর, তাদের কি এমন মহান কাজ হলো? হলো হলো, জানতে পারো না। আমি বলি, আমাদের ভেতরের ভাষার কবিকে আমরা জাগিয়ে তুলি, জাগিয়ে তুলি, নিজেদের মধ্যে কথা বলি। কথা বললে আপনারা কি পাচ্ছেন? পাচ্ছেন নতুন নতুন শব্দ, নতুন এক্সপ্রেশন। যত পাবেন তত আপনার লাভ। আমি ক্যানভাসার কৃষ্ণলাল, আমি জিনিস ফেরি করি না। আমি আপনাদের কাছ থেকে শব্দ নিয়ে যাই, পরিবর্তে দিয়ে থাকি অর্থ। এক এক নতুন শব্দ, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আপনি আমাকে শব্দ দিন, আমি আপনাকে টাকা দেব। নতুন শব্দ, নতুন ছবি, সঙ্গে সঙ্গে টাকা। কেন? কারণ সেই নতুন শব্দ দিয়ে আমাদের কোম্পানি বানাবে নতুন একটা জিনিস, একটা খেলনা, শব্দের প্রতিরূপ। আপনি তা কিনবেন, এই নিয়ে খেলবেন। আপনার শখ মিটে গেলে আবার নতুন শব্দ, আমার কোম্পানি বানাবে নতুন জিনিস, নতুন খেলনা, আপনি কিনবেন। যেমন ধরুন, আপনি সমাধিতে ফুল দিতে চাইলে আপনাকে দেবে অপেক্ষার ঘর, একটা ত্রিমাত্রিক বস্তু কিংবা ছবি। বস্তুর দাম বেশি, ছবির দাম কম, যেখানে আপনি ফুল দেবেন। এই অনবদ্য প্যাসেজে যে বিষয়টা বিশ্বজিৎ দেখালেন, শব্দ এবং তার সাথে অর্থনীতি আর কিভাবে এআই বা সেটাকে পণ্যায়ন করছে, এরকম বাংলা সাহিত্যে আমি বিশেষ নজির দেখতে পাইনি। এরকম ধরনের লেখা, সাম্প্রতিক কালের লেখা আমি দেখতে পাইনি। আমি আর বেশি কথা বাড়াবো না, বিশ্বজিৎদাকে আমি অনুরোধ করব, বিশ্বজিৎদার এই বিষয়ের উপরে আজকে যে শীর্ষ বক্তৃতা, আমাদের 12 জন বক্তা, 12 জন বিষয় বক্তৃতা রাখবেন, যন্ত্র এবং আধুনিকতা এবং প্রযুক্তির অন্তর্গত বিষয় নিয়ে। বিশ্বজিৎদাকে বলবো এই বিষয়ে বক্তব্য শুরু করতে। ধন্যবাদ, থ্যাংক ইউ বিশ্বজিৎ। ধন্যবাদ পৃথু। আমি ইচ্ছে করেই এই শিরোনামটা দিয়েছি, ভাষার শরীর প্রযুক্তির হাত। এখন এই শিরোনামটা সচরাচর যদি আমার কানে আসে, তখন আমার মনে হবে যে ভাষার শরীর, তার একটা সুচিতা আছে, সেই সুচিতা প্রযুক্তির হাত নষ্ট করছে। এবং এটাও মনে হতে পারে যে এই হাত ভাষা শরীরের যে সুচিতা, সেটাকে প্রায় ধর্ষণ করছে, সেটাকে বিনষ্ট করছে, সেটাকে ক্ষতি করছে। এবং আমাদের বাংলা সাহিত্যের দিকে যদি তাকাই, তাহলে এই শরীর নষ্ট করে এমন হাতের বিবরণ তো আমরা নানা সময় পেয়েছি। যেমন গোবিন্দলালের হাতে যখন রোহিণী নিহত হলেন, তখন বঙ্কিমচন্দ্র লিখলেন রোহিণীর বর্ণনা দিতে গিয়ে, বালক নখর বিচ্ছিন্ন পদ্মিনীবৎ। একটা পদ্ম ফুলকে একটা নৃশংসভাবে নখ দিয়ে যদি কেউ ছিঁড়ে ফেলে, তাহলে যেরকম হয় সেরকমই হলো এক্ষেত্রে। আবার এটাও আমার মনে হয় যে যখন আমি ইচ্ছে করেই এই শিরোনামটা দিলাম, তখন আসলে আমার মাথায় একেবারে অন্যরকম একটা জিনিস কাজ করছিল বঙ্কিমের লেখা থেকেই। বঙ্কিমের কমলাকান্তের দপ্তরে এই হাত ব্যবস্থাপনা,
একটা ভাষাকে বা এক ধরনের জ্ঞান চর্চাকে ভীষণভাবে বিপন্ন করা, তার একটা বিবরণ ছিল। সে বিবরণ ছিল বঙ্কিমের লেখায়, কমলাকান্তের দপ্তরে। কমলাকান্ত বড় বাজারে গেছে এবং বাজারে গিয়ে দেখে যে একদল ব্রাহ্মণ সেখানে তাদের পণ্য নিয়ে বসে আছেন, নারকল নিয়ে বসে আছেন। এমন সময় সাহেবরা তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং ব্রাহ্মণেরা সেই ঝাঁকা ফেলে চলে গেল। তখন সাহেবেরা তাদের যন্ত্র দিয়ে সেই সমস্ত নারকল কাটতে শুরু করলো। কমলাকান্ত বলল এটা হচ্ছে এশিয়াটিক রিসার্চেস, এবং তারপরে বলল পাছে তারা আমার শরীর কেটে ফেলে, আমি সেখান থেকে পালিয়ে গেলাম। বোঝা যায় যে বঙ্কিম এখানে খুব তীক্ষ্ণভাবে, তীব্রভাবে এই নতুন প্রযুক্তি আমাদের সংস্কৃতি, আমাদের জ্ঞান চর্চা, সেটাকে কিভাবে এক অর্থে ধর্ষণ করছে, বিনষ্ট করছে, ভেঙে দিচ্ছে, এই ভাবনাগুলো বঙ্কিম আমাদের মধ্যে 19 শতকীয় আধুনিকতায় তার মধ্যে থেকে এটা আমাদের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছিল। এবং এটা সঞ্চারিত করতে চাওয়ার মধ্যে বঙ্কিমদের সময়ের একটা বিপন্নতা কাজ করছিল, এবং সেই বিপন্নতা, একই সঙ্গে বিপন্নতা এবং একই সঙ্গে আগ্রহ, আমরা বারবার যখন ঔপনিবেশিকতার ইতিহাস পড়ি তখন আমরা এই বাঙালি নতুন যে শ্রেণী তৈরি হয়েছিল, ভদ্রলোক শ্রেণী, এই ভদ্রলোকেরা একই সঙ্গে ইউরোপকে কি করে গ্রহণ করছেন, বর্জন করছেন এবং কোথাও কোথাও আত্মীকরণ করছেন, এই পদ্ধতি আমরা নানা তাত্ত্বিকভাবে বোঝবার চেষ্টা করি। তা নিয়ে বিস্তর তাত্ত্বিক আলোচনা ইতোমধ্যে হয়ে গেছে, সে কথা সকলেরই জানা, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু এই ভাষার শরীর এবং প্রযুক্তির হাত, এই শিরোনামটা তৈরি করার সময় আমার অবচেতনে এই 19 শতকীয় আধুনিকতার এই জাতীয় ছবিগুলো উঠে এসেছিল। বাংলা ভাষার ক্ষেত্রে যদি বলি ভাষার শরীর, তাহলে ভাষার শরীরকে আমি দুটো ভাগে ভাগ করে নিতে পারবো। ভাষার দুটো শরীরের কথা আমি বলতে চাইবো। একটা শরীরকে আমি বলবো বাণীময় শরীর, আর আরেকটা শরীরকে বলবো অক্ষরের শরীর। এই যে বাণীময় শরীর, ধ্বনির শরীর, শব্দের শরীর, যা আমরা উচ্চারণ করছি, যখন লেখা নামের প্রযুক্তি তৈরি হয়নি, যখন লিপি এটা আমরা আবিষ্কার করিনি, আমাদের ধ্বনিগুলোকে প্রকাশ করবার উপযুক্ত লিপি আমাদের হাতে ছিল না, তখন যে শরীর ভাষা ধারণ করেছিল সেটা বাণীময় শরীর। এবং এই বাণীময় শরীর এক কাল থেকে অন্য কালে সঞ্চারিত হতে পারত। অর্থাৎ এই শরীর সঞ্চারিত হয় শ্রুতি মাধ্যমে। আমাদের সেই জন্য বৈদিক সাহিত্যকে শ্রুতি সাহিত্য বলা হতো। এবং তখনও কিন্তু একটা পর্বের পর এই ভাষার যে শরীর, সেই শরীরের একটা মান্য প্রমিত চেহারা তৈরি করবার জন্য তা আমরা কি করে উচ্চারণ করব, সবাই তো সেই ভাষার শরীর পরিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না, সেটা শেখানো হতো। অর্থাৎ সেখানেও কিন্তু ভাষা শরীরের একটা শুদ্ধতার প্রসঙ্গ এসে যাচ্ছে, এবং সেই শুদ্ধ উচ্চারণের জন্য আমরা প্রাকৃতিকভাবে ভাষা উচ্চারণের যে যন্ত্রগুলো পেয়েছি, সেই যন্ত্রগুলোর মাধ্যমে আমি কোথাও আমার আমার যে শুদ্ধতা, আমার যে বাচিক শুদ্ধতা, সেটা যাতে রক্ষা করতে পারি তার কথা, তার বিষয় ভাবা হচ্ছিল। এখন ক্রমশ আমরা দেখলাম যে এই যে বাণীময় শরীর, এই বাণীময় শরীরের যে চরিত্র, সেখান থেকে যখন বাংলা ভাষা তৈরি হলো, এই বাংলা ভাষা কিন্তু এক ধরনের অপভ্রষ্ট ভাষা। এবং আমরা জানি যে আমাদের বাঙালি উচ্চারণে আমরা সংস্কৃতের মতো সবকিছু উচ্চারণ করি না। আমাদের আমাদের যে বর্ণমালা, সেই বর্ণমালায় সংস্কৃত ধ্বনিকে প্রকাশ করবার জন্য আমাদের বর্ণ রয়েছে, কিন্তু সেই বর্ণমালা আমাদের ধ্বনিমালাকে, আমাদের বাংলা ধ্বনিমালাকে সম্পূর্ণত প্রকাশ করতে পারে না বা প্রকাশ করতে চায় না। এও যেমন সত্য, তেমনি আমরা বর্ণমালায় ওই বর্ণগুলোকে রেখে দিয়েছি বটে, কিন্তু সেগুলোকে আমরা কেউই উচ্চারণ করি না। যেমন ধরা যাক যে আমরা মূর্ধন্য বাংলায় উচ্চারণ করি না, আমরা বলা যেতে পারে যে আরো একাধিক ধ্বনি আছে যেগুলোকে আমরা বাংলায় উচ্চারণ করি না, সংস্কৃতের মতো করে উচ্চারণ করি না, বাংলা উচ্চারণে কোনো দীর্ঘ বা হ্রস্ব নেই। ফলে আমাদের যে প্রাকৃতিক উচ্চার্য, উচ্চারণের যে স্থান এবং উচ্চারণের জন্য যে প্রাকৃতিক অঙ্গগুলো আমাদের সঙ্গে রয়েছে, তার নিজত্ব রয়েছে, তার নিজত্ব রয়েছে বলেই একটা ভাষা আরেকটা আরেক আরেক গোষ্ঠীর মানুষের দ্বারা যখন উচ্চারিত হয়, তখন সেই উচ্চারণে এক ধরনের অপভ্রষ্টতা তৈরি হয়, বিচ্যুতি তৈরি হয়, সরে আসা তৈরি হয়। এবং এটা যদি খেয়াল করি
তাহলে আমরা বলতে পারি যে একদিক থেকে আমরা বলতে পারি বিচ্যুতি, আরেক দিক থেকে বলতে পারি এটা একটা অধিকার। যেমন এটা যে অধিকারের কথা বললাম, এটা খুব সচেতন ভাবেই বলছি যে হরপ্রসাদ শাস্ত্রী যিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন, তিনি বেনের মেয়ে বলে একটি উপন্যাস লেখেন, এবং সেই বেনের মেয়ে উপন্যাসে সেখানে এক কবি সভার বিবরণ আছে। সেই কবি সভার বিবরণে আমরা খেয়াল করতে পারি যে সেখানে হরপ্রসাদ শাস্ত্রী, মনে রাখতে হবে যে বেনের মেয়ে উপন্যাসটি হরপ্রসাদ শাস্ত্রী যখন লিখছেন, তখন সেই উপন্যাসে তিনি যে কাল্পনিক কবি সভার কথা ভাবছেন, সেখানে তিনি বাংলা ভাষাকে, বাঙালি কবিদেরকে প্রতিষ্ঠা দিতে চান। এবং তখনকার রীতি অনুযায়ী যারা মহাকবি, তারা একাধিক ভাষায় কবিতা লেখেন। সেই সময় একদল কবি উঠে এলেন যারা অন্য রকম একটা অপভ্রষ্ট ভাষায়, একটি মাত্র ভাষায় কবিতা লিখে কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে। ফলে এই যে ভাষার বাণীময় শরীর, যে বাণীময় শরীর একটা ভাষার মান্য রূপের থেকে সরে এসে বিভিন্ন উচ্চারণে আরেকটা রূপ লাভ করলো, এবং এতে এই যে বাণীময়তার একদিক থেকে মূল, তার সঙ্গে তুলনা করলে বাণীময়তার যে বিচ্যুতি তৈরি হলো, সেই বিচ্যুতি অন্য পক্ষের কাছে সেটাই তার আত্মস্বভাব হিসেবে দেখা যেতে পারে, সেটাই তার আত্মস্বভাব হয়ে উঠতে পারে, সেটাই তার নিজত্ব হয়ে উঠতে পারে। তো এটা সবসময় আমরা দেখলাম যে ভাষার সঙ্গে একদিক থেকে আমাদের যে প্রযুক্তির জগৎ আমরা ভাববার চেষ্টা করছি, প্রাকৃতিক অঙ্গের এক ধরনের সম্পর্ক তৈরি হতে পারে, সেটাও নিশ্চয়ই এক অর্থে এটা বিশেষ একটা প্রযুক্তি যা মানব শরীর প্রাকৃতিকভাবে অর্জন করেছিল, যা তাকে ভাষা উচ্চারণ করতে, ভাষা উচ্চারণের অধিকার দিয়েছিল। এখন এই যে ভাষার বাণীময় জগৎ, এই বাণীময় জগৎ, তাতে আমি একরকম করে ভাষা সঞ্চারিত করতাম। কিন্তু যখন এই বাণীময় জগৎ থেকে আমি অক্ষরের জগতে এলাম, লেখার জগতে এলাম, যাকে আমি অক্ষরের শরীর বলবো, এই অক্ষরের শরীরেও কিন্তু একে একে প্রযুক্তির কতগুলো বদল ঘটল। এবং আমরা যদি প্রাগআধুনিক পর্বে দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে আমরা বিভিন্ন সময়ে আমরা যে পুঁথি পেয়েছি, পুঁথিতে কি জাতীয় পাতা ব্যবহার করা হবে, সেটারও কিন্তু একটা প্রযুক্তিগত বদল আছে। অর্থাৎ একেবারে প্রথম দিকের যে পুঁথি, সেই পুঁথি যেভাবে যে পাতায় লিখিত হতো, পরবর্তীকালের পুঁথি আরেক রকম পাতায় লিখিত হতো, বা কালির ব্যবহার সেটাও বদলে গেল, কালি তৈরিরও একটা প্রযুক্তিগত পরিবর্তন বা চরিত্র ছিল। এবং তার উপরে কিন্তু ওই ভাষার যে অক্ষরের চেহারা, শরীরের চেহারা, যাকে আমরা অক্ষরের শরীর বলছি, তার একটা রূপগত বদল হচ্ছিল। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে আমরা যখন বলি প্রযুক্তির হাত, তখন আমরা সবসময় এখনকার সূত্রে কথাগুলো বলবার চেষ্টা করি, এখনকার বিপুল জটিল উন্নত প্রযুক্তির সূত্রে ভাষার সঙ্গে প্রযুক্তির একটা সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করি। কিন্তু যদি বলি যে আমাদের এই যে ভাষার শরীর নিয়ে যখন আমরা ভাবি, তখন তার বাণীময় শরীর এবং অক্ষরের শরীর, এই দুটোর আদি পর্বেও কিন্তু ভাষার উপরে প্রযুক্তির একটা হাত নিশ্চয়ই পড়েছে। সেই প্রযুক্তি কখনো মানুষের তৈরি করা প্রযুক্তি, কখনো বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব প্রাকৃতিক উচ্চারণ স্থান, যাকে আমি প্রাকৃতিক প্রযুক্তি সেটা বলে মেনে নিতে পারি। যদি সরাসরি এবার আমি চলে আসি 1778-এ, যেটা বাংলা ভাষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত, কারণ সেখানে আমরা দেখতে পেলাম যে বাংলা ভাষা এবার প্রথম একটা অন্যরকম প্রযুক্তির মুখোমুখি হচ্ছে। বাংলা ছাপাখানা, বাংলা যাকে আমরা বলি মুভেবল টাইপ, সেটা ব্যবহার করা শুরু হচ্ছে। এবং সেই ব্যবহারের সূত্রপাত যখন হচ্ছে, তখন খেয়াল করে দেখতে হবে যে ঔপনিবেশিক শক্তি, তারা এই প্রযুক্তিটিকে কাজে লাগাতে চাইছেন, কারণ তাদের যে প্রশাসনিকতা, তাদের যে ধর্মপ্রচার, এই দুটি বিষয়ের সঙ্গে এই প্রযুক্তির একটা যোগসূত্র তারা তৈরি করতে চাইছেন। তারা একটা ব্যাকরণ বই বাংলায় লিখতে চান, যে ব্যাকরণ বই না লিখলে, দেশজ ভাষাগুলো তারা না জানলে, এবং বস্তুতপক্ষে আমরা দেখব যে এই অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে এবং ঊনবিংশ শতাব্দীতে দেশজ ভাষাগুলো রপ্ত করার জন্য সাহেবরা, ঔপনিবেশিক সাহেবরা, তারা ভারতীয় ভাষাগুলোর মধ্যে যেটা করবার চেষ্টা করছেন,
কতগুলো ভাষাকে বিশেষ প্রয়োজনীয় বলে মনে করছেন। যে সমস্ত ভাষার মানুষের সঙ্গে তাদের প্রশাসনিক এবং বাণিজ্যিক যোগাযোগ বেশি, সেই ভাষাগুলো তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। যে ভারতীয় ভাষাগুলোর সঙ্গে তাদের প্রশাসনিক এবং বাণিজ্যিক যোগাযোগ কম, সেই ভাষাগুলোর সঙ্গে তাদের যোগাযোগের এবং গুরুত্বের ভাবনাটা অন্য রকম। এই অবস্থায় দেখা যাচ্ছে যে প্রথম বাংলা মুভেবল টাইপ তৈরি করতে হবে, এবং এরা পঞ্চানন কর্মকারকে সেই কাজে ব্যবহার করছেন। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় যে পঞ্চানন কর্মকার তিনি কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত, তিনি কামার কর্মকার, দুটো ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, তিনি কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত, এবং তাকে তারা ব্যবহার করে ওই ষাট তৈরি করাচ্ছেন। যে তো একজনকে তৈরি করাতে হবে, ষাট তৈরি করাতে হবে, তো পঞ্চানন কর্মকার সেটা তৈরি করে দিচ্ছেন। সাম্প্রতিককালে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক হয়েছে, আক্ষরিক বলে বাংলায় একটা নাটক ইদানিং, খুবই ভালো নাটক, এবং সেখানে পঞ্চানন কর্মকারকে দেখানো হয়েছে। তো সেই নাটকে খুব খুব ভালো একটা মজার কাণ্ড হয়েছে। সেই নাটকে দেখানো হয়েছে যে পঞ্চানন কর্মকার যখন এই হরফগুলো তৈরি করছেন, তখন তার মনে হচ্ছে যে এই হরফগুলোর মধ্যে তিনি বাংলার নদী, লতা পাতা, বাংলা নারীর যে অবয়বের কোমল চরিত্র, এই হরফ ঢালাইয়ের সময়, সেই ছাঁচ কাটার সময় তিনি এই বাঙালিয়ানার চরিত্র সেই হরফে নিয়ে আসবেন। এটা পঞ্চানন ভেবেছিলেন কিনা বলবার উপায় নেই, কিন্তু এই নাটকে কল্পনা করা হচ্ছে পঞ্চানন এমন ভেবেছিলেন। ঠিক যেমন ভাবে একটু আগে আমি বললাম যে হরপ্রসাদ শাস্ত্রী কল্পনা করছেন যে বেনের মেয়ে উপন্যাসে আমরা যাদেরকে দিয়ে প্রতিষ্ঠিত হলাম বাংলা কবিতার জগতে, তারা ওই এক ভাষার, অপভ্রষ্ট ভাষার কবিতা উচ্চারণ করে নিজেদের স্বপ্রতিষ্ঠা পাচ্ছেন, নিজেদের প্রতিষ্ঠা পাচ্ছেন। এখন এইখানে খেয়াল করবার মতো যে এই যে কর্মকার কারিগরি শিল্পের সঙ্গে জড়িত বাংলা ভাষার একটা ষাট তৈরি করলেন, যেটা বাংলা হরফ এলো, এবং বাংলা হরফের মুদ্রিত চেহারা তৈরি হলো, ভাষার একটা নতুন চেহারা তৈরি হলো। এখন এই মুদ্রিত হরফ বা নতুন চেহারা তৈরি হওয়ার ফলে বাংলা ভাষার একটা নিজত্বের জায়গা ক্রমশ তৈরি হলো, সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। কিভাবে তৈরি হলো? ধরা যাক যে ঊনবিংশ শতাব্দীতে রামমোহন রায় যখন গৌড়ীয় ব্যাকরণ লিখছেন, তখন সেই গৌড়ীয় ব্যাকরণে রামমোহন খুব সচেতন ভাবে বলছেন যে সংস্কৃত ভাষার থেকে বাংলা ভাষার একটা পার্থক্য আছে, এবং বাংলা ব্যাকরণ সেটা সংস্কৃতের ব্যাকরণের মাফিক হবে না। এবং গোটা ঊনবিংশ শতাব্দীতে এবং এখনো একটা পরিকল্পনা বারবার উঠে আসে যে বাংলা ভাষার নিজস্ব একটা ব্যাকরণ তৈরি করতে হবে, যেটা সংস্কৃতের ব্যাকরণ নয়, বাংলা ভাষার ব্যাকরণ। এবং এই দাবি থেকেই কিন্তু ঊনবিংশ শতাব্দীতে এবং বিংশ শতাব্দীতে আমরা খেয়াল করে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর বালক পত্রিকাতে, বালক পত্রিকা খেয়াল করতে হবে যে এটা একেবারেই, এই পত্রিকাটি কিশোর কিশোরীদের জন্য, এবং এই বালক পত্রিকাতে রবীন্দ্রনাথ ছোট ছোট ধাঁধা বাংলা ভাষা বিষয়ক দিতেন, এবং লক্ষ্য করতে বলতেন যে বাংলা ভাষার এই বৈশিষ্ট্যটা তোমরা কি খেয়াল করেছো, এটা কি উত্তর দিতে পারবে? অর্থাৎ সংস্কৃতের থেকে বাংলা যে আলাদা। পরবর্তীকালে আমরা দেখব যে জ্ঞানেন্দ্র মোহন, তিনি যখন তার অভিধান তৈরি করবেন, জ্ঞানেন্দ্র মোহন বাংলা ভাষার ধন্যাত্মক এবং অনুকার শব্দকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এবং এই ধন্যাত্মক এবং অনুকার শব্দ, ধরা যাক আমি ভাষার, বাংলা ভাষার যে বাণীময় শরীরের কথা বলেছি, রবীন্দ্রনাথ বহু ক্ষেত্রে হু হু, এই এই ধ্বনিটা যখন লিখেছেন, আমার মন হু হু করছে, দ্বিতীয় হু কে তিনি হয় দীর্ঘ দিয়ে লিখেছেন। তার কারণ তার মনে হয়েছে যে আমাদের মনের যে ফাঁকা রিক্ততা, সেটাকে প্রকাশ করবার জন্য আমার মন যেভাবে কেঁদে উঠছে, ভাষা শরীরে ওই দীর্ঘ উটা দরকার। যদিও বাংলায় কিন্তু সংস্কৃতের মতো আমরা জানি যে লঘু গুরু এই বিভাজন আমরা বাংলায় করি না। এখন এই যে কাণ্ডটা হচ্ছে যে বাংলা ভাষার নিজত্বকে আমাকে প্রকাশ করতে হবে, সেখানে ওই যে প্রযুক্তি আমরা পেলাম, যে প্রযুক্তি বাংলা ভাষার অক্ষরকে, লেখার অক্ষরকে, যা আমি পুঁথিতে লিখতাম তা এবার ছাপার শরীর দেবে। সেই ছাপার শরীর দিতে গেলে এবং এই প্রযুক্তির জন্য যে বাংলা বর্ণমালার সংস্কার করা দরকার,
খুব গুরুত্বপূর্ণ একটা 3 কিস্তিতে প্রবন্ধ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রে বেরিয়েছিল। বঙ্কিমচন্দ্র তখন বঙ্গদর্শনের সম্পাদনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সেই দায়িত্ব গ্রহণ করেছেন। 3 কিস্তিতে বাংলা বর্ণমালা সংস্কার নামের লেখাটি বেরিয়েছিল এবং তাতে বলা হয়েছিল যে এই যে বাংলা টাইপের যে একটা ইকোনমি আছে, অর্থাৎ আমাকে তো ওই টাইপফেস তৈরি করতে হবে, এবং টাইপফেস তৈরি করতে গেলে যে সমস্ত যুক্তাক্ষর, সবচেয়ে গন্ডগোল হচ্ছে বাংলা ভাষার যুক্তাক্ষরের জায়গাটা, এবং এই যুক্তাক্ষর, যে সমস্ত যুক্তাক্ষর আমাদের আমরা খুব একটা ব্যবহার করি না, যেমন দেখা যাবে যে পুরনো সময়ে আমরা ঊর্ধ্ব বানান লিখতাম দীর্ঘ দয়ে ধয়ে বয়ে রেফ, অর্থাৎ আমরা যুক্তাক্ষর তৈরি করতাম শুধু দুটো ব্যঞ্জন দিয়ে যুক্তাক্ষর তৈরি করছি না, দুইয়ের বেশি ব্যঞ্জন দিয়ে যুক্তাক্ষর তৈরি করছি। এখন এই বেশি ব্যঞ্জন দিয়ে যুক্তাক্ষর যা তৈরি করছি, সেটা তৈরি করতে গেলে তার যে ষাঁট তৈরি করবেন কর্মকাররা, সেটা তৈরি করতে গেলে কি হবে না, সেটা তৈরি করতে গেলে তাদের ওই প্রযুক্তির প্রয়োগের জন্য এমন একটা ব্যবস্থা করতে হবে যে সেটা প্রায় একটা অসম্ভব জায়গায় চলে যাবে। ফলে এই প্রযুক্তিকে যদি আমাকে ব্যবহার করতে হয়, তাহলে আমাকে কিন্তু ওই বাংলা বর্ণমালার একটা সংস্কার সাধন করতে হবে। এখন পুরনো পণ্ডিত যারা, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে বাংলা ভাষার ক্ষেত্রে দুটো দল ভাগ হয়ে গিয়েছিল। এক দলকে বলা হতো পণ্ডিতি বাংলার তারা লেখক, আর এক দল হচ্ছেন যারা পণ্ডিতি বাংলা লেখেন না, এবং যারা হচ্ছেন উদার, যারা নতুন ব্যবস্থায় বাংলার নিজত্বকে প্রকাশ করতে চান। এই যে বাংলার নিজত্বকে যারা প্রকাশ করতে চাইছেন, তারা এই প্রযুক্তিকে ব্যবহার করে বাংলা ভাষার একটা স্বচ্ছ, স্পষ্ট, অন্যরকম চেহারা ভাষা শরীরের ক্ষেত্রে, ভাষার ছাপা শরীরের ক্ষেত্রে তৈরি করতে চাইছেন। রক্ষণশীলরা যদি পুঁথির জগতের নিয়ম বা বিধি মেনে এই জগতের পরিবর্তনকে, এই নতুন পরিবর্তনকে স্বাগত না জানান, তাহলে কিন্তু দুই দলের মধ্যে এক ধরনের যুযুধান সম্পর্ক তৈরি হবে। এবং যে কারণে বঙ্কিমচন্দ্রের কথা দিয়ে আমি শুরু করেছিলাম, বঙ্কিমচন্দ্র কিন্তু ভাববার চেষ্টা করছেন যে এই নতুন প্রযুক্তির সহায়তায়, নতুন প্রযুক্তির মাধ্যমে কি করে বাংলা ভাষার একটা নিজত্ব তৈরি করা যায়। এবং বঙ্কিম যখন লিখতে আসছেন, বঙ্কিম খেয়াল করিয়ে দিচ্ছেন যে তার আগে বাংলা ভাষার দুরকম চেহারা রয়েছে, একটা হচ্ছে পণ্ডিতি বাংলা, আর আরেকটা হচ্ছে হুতমি বাংলা। এবং এই যে হুতমি বা আলালি বাংলা, যেটা হুতম প্যাঁচা এবং কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা, এবং যেটা প্যারীচাঁদ মিত্র যে বাংলা, মুখের বাংলার কাছাকাছি একটা বাংলা তৈরি করার চেষ্টা করছেন, বঙ্কিমের অভিমত হচ্ছে যে এই দুটো বাংলাই হচ্ছে দুটো বিপরীত পক্ষ। এমন একটা বাংলা তৈরি করতে হবে যে বাংলায়, বঙ্কিমের বাংলা ভাষা বলে একটি প্রবন্ধ আছে, তাতে বঙ্কিমচন্দ্রের অভিমত যে সেই বাংলা ভাষায় মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য যে কোনো শব্দ আমরা গ্রহণ করব, অশ্লীল বাদ দিয়ে যে কোনো শব্দ আমরা গ্রহণ করব। এখন বঙ্কিমচন্দ্রের অশ্লীলতার ধারণা, সেটা এক ধরনের ধারণা যেখানে তিনি মনে করেন যে শরীর সম্বন্ধীয়, যৌনতা সম্বন্ধীয় যে সমস্ত শব্দ, সেই সমস্ত শব্দ অশ্লীল শব্দ। আবার একই সঙ্গে আমরা যখন রামকৃষ্ণ কথামৃত পড়ব ঊনবিংশ শতাব্দীতে, তখন সেখানে দেখব সেখানে এমন অসংখ্য শব্দ আছে যাকে কলকাতার ভদ্রলোকেরা সেটাকে অশ্লীল শব্দ বলে মনেই করতে পারেন, কিন্তু সেই শব্দের কি আশ্চর্য জোর, এবং সেই জোর কথামৃতকে অন্য ধরনের একটা টেক্সট হিসেবে, পাঠ্য হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা মাত্রা দিয়েছে। এবং যে কারণে বিবেকানন্দ পরবর্তীকালে যখন এই কথামৃতের অনুবাদের প্রসঙ্গ এসেছে, তখন তিনি বহু ক্ষেত্রে সাবধান করে দিয়েছেন যে ঠাকুরের মুখের কথা সম্পূর্ণত যদি অনুবাদ করা হয়, তাহলে যারা পিউরিটান এবং বিদেশি তারা এটাকে ভুল বুঝতে পারে। এখন তাহলে এখান থেকে দুটো জিনিস বেরিয়ে এলো, যে ঊনবিংশ শতাব্দীতে আমরা বাংলা ভাষার সঙ্গে যে প্রযুক্তির সংযোগ দেখলাম, সেটা হচ্ছে ছাপার প্রযুক্তি। এবং এই ছাপার প্রযুক্তি বাংলা ভাষার একটা নিজস্ব শরীর তৈরি করবার চেষ্টা করছে, যে শরীর সংস্কৃতের শরীর থেকে বাংলা ভাষার শরীরকে সম্পূর্ণ অন্যরকম, আলাদা বা পৃথক করবার চেষ্টা করছে। সেখানে সংস্কৃতের কাছ থেকে আমি নিশ্চয়ই শব্দ ধার করব, শব্দ নেব, শব্দ ভাণ্ডার গ্রহণ করব, কিন্তু তার যে প্রয়োগ ক্ষেত্র, সেই প্রয়োগ ক্ষেত্রটা সবসময় সংস্কৃতের অনুরূপ হবে না। এবং এই সময় হরপ্রসাদ শাস্ত্রী তিনি নূতন কথা গড়া বলে একটি প্রবন্ধ লেখেন। এই নূতন কথা গড়া প্রবন্ধেও এই একই জিনিস উঠে এলো, যে আমরা
পাশ্চাত্যের সঙ্গে নতুন সংযোগে যাচ্ছি, এই সংযোগের ফলে নতুন নতুন ধারণা আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে। প্রশ্ন হলো যে এই নতুন ধারণাগুলোকে আমরা কিরকম ভাবে আমাদের ভাষায় প্রকাশ করব। তিনি তিনটি উপায়ের কথা বলছেন। এক হচ্ছে সরাসরি ওই শব্দটাকে লিখে দেওয়া, অর্থাৎ ধরা যাক যে আমরা নেশন শব্দটা পেলাম, আমরা নেশন শব্দটার কোন রকম রূপান্তর না ঘটিয়ে নেশন শব্দটাই লিখে দিলাম, যেমন রবীন্দ্রনাথ নেশন শব্দটাই লিখে দিয়েছে। আর কি করতে পারি? আর হতে পারে কোনো কাছাকাছি সংস্কৃত শব্দ, সেটাকে আমরা ব্যবহার করতে পারি ওই শব্দটির প্রতিশব্দ হিসেবে। যেমন হিস্ট্রি, আমরা তার প্রতিশব্দ হিসেবে ইতিহাস এই শব্দটাকে ব্যবহার করলাম। কিন্তু পাশ্চাত্যে হিস্ট্রি বলতে যা বোঝাতো আর আমাদের ইতিহাস বলতে যা বোঝাতো সেটা কিন্তু এক নয়। কিন্তু আমরা এই ইতিহাস শব্দটা হিস্ট্রির প্রতিশব্দ হিসেবে যখন ব্যবহার করলাম, তখন আমরা ইতিহাস বলতে হিস্ট্রি বুঝলাম। ৩ নম্বর উপায় হচ্ছে, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে আমরা তৎসম শব্দও নেব না, আমরা ওই শব্দটাকেও, যেটা আসছে কৃতঋণ শব্দ, সেটাকে সেইভাবে রেখেও দেব না। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ভারতীয় ভাষা থেকে অন্য আর একটা কোনো শব্দ নেব, দেশীয় কোনো শব্দ নেব, সেটা সংস্কৃত নয়, সেটা অতৎসম শব্দ, কিন্তু সেটা আমরা গ্রহণ করতে পারি। তো এইটা ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভাবনার জায়গা, যে বাংলা ভাষা কি করে নতুন প্রযুক্তিতে নিজেকে বদলে ফেলবে, মানিয়ে নেবে, শব্দ গ্রহণ করবে, তার যে ছাপার শরীর সেটা কিভাবে নির্মিত হবে, এবং সেই নির্মাণের ক্ষেত্রে সংস্কৃত থেকে তার পার্থক্য আমরা কি করে ঘোষণা করব। এটা আরেকটা কথা মনে রাখতে হবে যে এই যে ছাপা, যাকে অনেক সময় ছাপাখানা, যাকে অনেক সময় কৌতুক করে সাহেবের ঠাকুর বলা হতো, এই ছাপার যন্ত্র ছাপাখানা, এটার ক্ষেত্রে যেটা হতো যে খেয়াল করে দেখতে হবে যে এই ছাপাখানা যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা কিন্তু এই 1818-তে যখন দিগদর্শন পত্রিকা প্রকাশিত হলো, তখন দিগদর্শন পত্রিকাতে ইউরোপের পূর্বকালের বিবরণ বলে একটি অস্বাক্ষরিত লেখা প্রকাশ পেয়েছিল। সেই অস্বাক্ষরিত লেখাতে জানিয়ে দেওয়া হয়েছিল যে ইউরোপের 3টে ভারী কর্ম হলো, মহান কর্ম হলো, ভারী শব্দ ব্যবহার করা হয়েছিল। ভারী কর্ম হলো যার ফলে দেখা গেল যে আগে ক্ষমতা কোথায় ছিল না, আগে ক্ষমতা এশিয়ায় ছিল, কিন্তু এখন দেখা গেল ক্ষমতা কোথায় গেল না, এখন দেখা গেল ক্ষমতা ইউরোপে গেছে। এখন ইউরোপ যে ক্ষমতার কেন্দ্র হয়ে উঠলো, তার কারণ কি? তার কারণ হচ্ছে 3টে ভারী কর্ম সেখানে হয়েছে। এক হচ্ছে সেখানে জাহাজ, সেটা তারা ব্যবহার করতে পেরেছে। 2, তারা কম্পাস ব্যবহার করতে পেরেছে। আর 3, সেখানে ছাপাখানা এসেছে। ছাপাখানা আসবার ফলে জ্ঞান অবিনাশী হইল। তারা মনে করছেন যে আগে পুঁথির জগৎ যেটা ছিল সেটা বিনষ্ট হয়ে যেত পুঁথি, কিন্তু এখন জ্ঞান অবিনাশী হইল এই ছাপাখানার গুণে। এখন এই যে ছাপাখানা তাহলে এমন একটা প্রযুক্তি, যে প্রযুক্তির সঙ্গে আমরা ভাষাকে একরকম করে জড়িয়ে ফেলেছিলাম, এবং সেই জড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা ভাষার যে অক্ষরের শরীর, সেই অক্ষরের শরীরটা একরকম করে বদলাতে শুরু করলো। এবং এইখানে আরেকটা জিনিস হলো যে এইবার এই ভাষার যে অক্ষরের শরীর, সেখানে বাংলা বানানের একটা মান্য চরিত্র তৈরি হওয়া আবশ্যক হয়ে পড়ল। যে আমরা বাংলা বানানের একটা স্ট্যান্ডার্ড তৈরি করব, বাংলা লিপির যেমন একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে পারছি, তেমনি বাংলা বানানের একটা স্ট্যান্ডার্ড তৈরি করব। এবং এই বাংলা বানানের স্ট্যান্ডার্ড কি হবে, এই ধারণাটা 19 শতক থেকে 20 শতকে মনে রাখতে হবে। যে ওই ছাপাখানায় অনেক সময় দেখা যেত যে ওই কোনো একটা ষাট কম করেছে, তখন তো যেভাবে ছাপা হতো লেটার প্রেস, তাতে কোনো একটা ষাট কম করেছে, হয়তো তালবস্যটা আর নেই, তার বদলে মধ্যাহ্ন স বসিয়ে দেওয়া হচ্ছে, এরকম অনেক রকম কীর্তি দেখা যেত। কিন্তু পরে যখন এই ব্যবস্থাটা আরেকটু সুগম হলো, এবং দেখা যেত যে অনেক সময় পুরনো বাংলায় ওই আমরা দেখেছি যে ওই পুঁথির মতো করেই যেতে যেতে, দ্বিত্বের ক্ষেত্রে যেতে তারপর আমরা একটা 2 বসিয়ে দিতাম, তাহলে আমাদের সেখানে একটা ইকোনমি তৈরি হচ্ছে। তাহলে এই সবটাই কিন্তু প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত, প্রযুক্তির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। এইবার এই যে বাংলা আমরা এই জগৎটা তৈরি করছি, বাংলার এই হরফের জগৎ তৈরি করছি, ছাপার জগৎ তৈরি করছি, সেখানে এই ছাপার সূত্রে আরেকটা জিনিস চলে এলো, যেটা হলো ছবি। এবং এই যে ছাপার শরীর এবং ছবির শরীর, এই দুটো শরীরকে ভাষার সঙ্গে জড়িয়ে দিল এই নতুন প্রযুক্তি। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খেয়াল করবার বিষয় যে আমরা যেমন কাঠখোদাই ছবি পেলাম, ছবির জগৎটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং
দেখতে পাচ্ছি আমরা যে এই যে ছবির জগৎ, এটা যখন আমাদের শিশু কিশোরদের রচনার সঙ্গে পাশাপাশি ব্যবহৃত হতে শুরু করলো, তখন এই ছবির জগৎটা একেবারে অন্যরকম একটা ভূমিকা নিল। আমি দুটো পত্রিকাকে এই সময় খুব গুরুত্ব দেব, একটা হচ্ছে মুকুল এবং তারপরে হচ্ছে সন্দেশ। এবং এই যারা ব্রাহ্ম ভদ্রলোকেরা, তারাই প্রথম এই শিশু কিশোরদের জন্য বিশেষভাবে পত্রিকা তৈরি করতে শুরু করলেন। কারণ ব্রাহ্ম পারিবারিকতার, এখানে মনে রাখতে হবে যে পরিবার এই ইনস্টিটিউশন, এই প্রতিষ্ঠানটি কেমন হবে, এটা নিয়ে হিন্দু সমাজের এবং ব্রাহ্ম সমাজের, এই উভয় সমাজের মাথা ব্যথা ছিল। ব্রাহ্মদের মাথা ব্যথা অনেক বেশি। শিবনাথ শাস্ত্রী গৃহধর্মের মতো পুস্তিকা লিখছেন, যে পুস্তিকায় গৃহধর্মে বাবা মা কি করে তার সন্তানকে বড় করে তুলবেন, তার নানা রকম পরামর্শ সেখানে রয়েছে। হিন্দুদের ক্ষেত্রে আমরা দেখব যে ভূদেব মুখোপাধ্যায় সামাজিক প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ, এই জাতীয় বই লিখছেন। এবং এর ফলে এই যে গৃহ পরিসরটাকে আমি কিভাবে নির্মাণ করব, তাতে শিশু কিশোরদের ভূমিকা কি হবে, এবং ক্রমশ কিশোরদের সঙ্গে কিশোরীরাও এসে জড়ো হবেন, কারণ নারী শিক্ষার একটা চরিত্রগত বদল হবে। তো এই পুরোটাতে সেখানে কিন্তু এই নতুন প্রযুক্তি কি করে ভাষার শরীরের সঙ্গে ছবির শরীরকে জুড়ে দেবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। এবং এই ছবির সঙ্গে ভাষার সংযোগ যখনই তৈরি হলো, তখনই কিন্তু ভাষার চরিত্র বদলাতে শুরু করলো। এবং মুকুল, তারপর যখন সন্দেশ, এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে এই যে আমরা আবোল তাবোল বলে সুকুমার রায়ের বইটির কথা জানি, এবং যে বইটি সম্পর্কে আমরা কথা জানি যে এই দামি বইটি সুকুমার রায় তৈরি করতে পেরেছিলেন, কিন্তু এই বইটির প্রকাশ তিনি দেখে যেতে পারেননি, তার প্রয়াণ হয়। কিন্তু মনে রাখতে হবে যে সুকুমার রায় কিন্তু তাড়াহুড়ো করে এই কবিতাগুলো লেখেন। এটা দীর্ঘদিন ধরে সন্দেশে প্রকাশিত হয়েছিল। সন্দেশের পাতায় তিনি যেভাবে ছবিগুলো তৈরি করেছিলেন, সেই ছবিগুলো বইয়ের পাতায় সেভাবে যেতে পারবে না। সেই জন্য তিনি কি করলেন না, তিনি অন্যরকম করে ছবিগুলোকে আবার আঁকলেন। কিন্তু এই যে সন্দেশের পাতায় যখন আবোল তাবোল বেরোতো, তখন আবোল তাবোলের কবিতাগুলো দুভাবে বেরোতো। এক হচ্ছে কবিতা হিসেবে বেরোতো, আর আবোল তাবোল বলে একটা আলাদা সেকশন ছিল। অধিকাংশ ক্ষেত্রে সেই সময় শেষের পাতা সেটা একটু ধাঁধা ধরনের পাতা দেয়া হতো, নানা রকম ছবি সেখানে থাকতো, ছবির সঙ্গে শব্দ জুড়ে দেয়া হতো। এবং এই শব্দ এবং ছবি, ভাষার শরীর এবং ছবি, এই দুইয়ের সম্পর্ক, এটা এই কারণে আমি বলছি যে যোগীন্দ্রনাথ সরকার তিনি যখন বাচ্চাদের প্রাইমার লিখবেন, তখন দেখা যাবে যে এক একটা ছবি থেকে এক একটা হরফ তিনি তৈরি করে নিচ্ছেন। এবং ওই যে পঞ্চানন কর্মকারের ষাটের কল্পনার কথা আমি আক্ষরিকে বললাম, যোগীন সরকার কিন্তু একটা ছবির সঙ্গে তার সিটি বুক সোসাইটি বলে একটা আলাদা তিনি প্রকাশন করেছিলেন, সেখানে দেখা যাবে যে যোগীন সরকার এই কাজটা করছেন। এখন সুকুমার রায় কি করেছেন না, সুকুমার রায় দেখা যাবে যে ওই আবোল তাবোল সেটা শেষের পাতা, এবং সেই শেষের পাতায় দেখা যাবে যে সেখানে সুকুমার রায় ওই প্রথম আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ কবিতা আমরা পড়ি, যে হাঁস ছিল সজারুও, তারপর হাঁসচারু হয়ে গেল ব্যাকরণ মানি না ইত্যাদি, এটা ওই শেষের পাতাতে বেরিয়েছে খিচুড়ি কবিতাটি। এবং সেখানে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়ার পর বলা হয়েছে যে বলো তো এটা তাহলে নাম কি হবে, হাতিমি, নাম কি হবে হাতিমি। তো এইটা তাহলে যে আমি আমার যে অক্ষরের জগৎ, অক্ষরের যে শরীর, সেই শরীরের সঙ্গে চিত্রের জগৎ, ছবির শরীর, এই দুটোকে প্রযুক্তি কোথাও এক ধরনের মিশিয়ে দেওয়ার জায়গা তৈরি করছে। এবং সুকুমার রায়ের আবোল তাবোল বইটা শেষ পর্যন্ত, আবোল তাবোল এই শেষ পৃষ্ঠার যে আলাদা একটা সেকশন, সেটা থেকে যখন সম্পূর্ণ আবোল তাবোল বইটা আলাদা করে তৈরি হয়ে গেল, তখন সুকুমার কিন্তু আমাদের, এবং সন্দেশের পাতায়, পুরনো সন্দেশের পাতায় আহ্লাদে আটখানা, একটা শরীর আট ভাগে ভেঙে যাচ্ছে, মানে এই এই যে রিপ্রেজেন্টেশন, এই যে প্রতিরূপ তৈরি করা, এটা কিন্তু এই প্রযুক্তির ফলেই তৈরি হচ্ছে। এবং গোটা 20 শতকে এই শিশু কিশোর সাহিত্যে আস্তে আস্তে এই ছবির জগৎ এবং বাংলা বইতে অলংকরণের যে জগৎ, সেটা ঢুকে পড়তে শুরু করলো। এবং এই ছবি যখন আমরা বইতে দেখতে পেলাম, তখন কিন্তু তার সঙ্গে, যেমন আমরা অনেক সময় বলি যে ছবির মতো ভাষা, এই যে ছবির মতো ভাষা,
যা আমাকে আমার 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 চোখকে, আমার মনের চোখকে খুলে দিচ্ছে এমন একটা ভাষা। অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যখন বলি যে তিনি ছবি লেখেন, আমরা তখন খেয়াল করি না, বা খেয়াল করলেও ভাবি না যে অবনীন্দ্রনাথ আসলে শিল্পী। এবং অবনীন্দ্রনাথের যখন আমরা ক্ষুদ্র যাত্রার মতো বইয়ের ম্যানুস্ক্রিপ্ট আমরা দেখি, তখন আমরা দেখতে পারি যে অবনীন্দ্রনাথ কিভাবে ওই ছবি কেটে কেটে কোলাজের মতো করে একটা ইলাস্ট্রেশনের জগৎ তৈরি করেন। ফলে এই দুটো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে এই দুটো কিন্তু ওতপ্রোত হয়ে যাচ্ছে ছবির জগৎ, এবং এটা প্রযুক্তির ফলেই হচ্ছে, প্রযুক্তি এটা সম্ভব করছে। ফলে আমাদের কাছে আমরা এখন যখন যখন প্রযুক্তির হাতটাকে যখন আমি নেতিবাচক ভাবে দেখব, এবং আমরা যখন মনে করব যে এইভাবে যদি মনে করি যে ভাষা আসলে একটা স্থিতিশীল, একটা পূর্ণ, চিরায়ত, সনাতন কিছু, যাকে প্রযুক্তির হাত এসে বিনষ্ট করছে, নষ্ট করছে, ধ্বংস করছে, অচ্যুত করে দিচ্ছে, অপভ্রষ্ট করে দিচ্ছে, এই ধারণাটা কিন্তু খুব ঠিক ধারণা নয়। অর্থাৎ প্রযুক্তির সঙ্গে ভাষার সংযোগ, সহযোগ, মুখোমুখি হওয়া, এটা তো সবসময়ই ছিল। এবং এই ঊনবিংশ শতাব্দীতে এই যে প্রযুক্তির বিস্তারের ফলেই কিন্তু বাংলা ভাষা প্রাতিষ্ঠানিক পরিসরে আস্তে আস্তে তার গুরুত্ব তৈরি হলো। অর্থাৎ বাংলা ভাষার দুটো পরিসর, গোটা 19 শতকে বাংলা ভাষা, এটা যাকে আমরা বলি পাবলিক স্ফিয়ার, তাতে নানা রকম করে কাজ হচ্ছে। ডিকলোনিয়াল পিরিয়ডে এই পাবলিক স্ফিয়ারের চরিত্রটা অন্যরকম, এবং সেখানে কবি সাহিত্যিক যারা ছিলেন তারা সবসময় বিভিন্ন জনের পৃষ্ঠপোষণা পাচ্ছেন, রাজ পৃষ্ঠপোষণা পাচ্ছেন। কিন্তু যখনই মুদ্রণ চলে এলো, তখন কিন্তু মুদ্রণ পুঁজি, বই যখন পণ্য হয়ে উঠলো, তখন কিন্তু ওই ভাষার সঙ্গে প্রযুক্তির নতুন সম্পর্কে মুদ্রণ পুঁজি সেটা ভাষার চরিত্রকে নির্ধারণ করছে। এবং এই নির্ধারণ যখন শুরু হয়ে গেল, তখন এইবার আস্তে আস্তে বাংলা ভাষা কি করে একটা বিশেষ গুরুত্ব পাবে। মনে রাখতে হবে যে এই রাজনৈতিক পরিসরে সন্ধান পদকের এটা নিয়ে খুব বিস্তৃত কাজ আছে, যে কি করে এই ভারতীয় ভাষাগুলোর প্রতিষ্ঠা এই ঔপনিবেশিক ব্যবস্থাপনাতে ধীরে ধীরে হচ্ছিল। এখন এখানে এটা খেয়াল করতে হবে যে এই কথাটা আমরা যখন বলছি যে এটা এটা এইভাবে কাজ করছে, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে নানাভাবে ঠাঁই দেওয়ার কথা চলছে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দেবে। এবং এই কতটা গুরুত্ব দেবে, এই কাজটা শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষে। এবং তারপর দেখা গেল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়েতে শেষ পর্যন্ত বাংলা ভাষায় এমএ পড়া শুরু হলো। এবং তারপর আমরা দেখতে পাবো যে দীনেশ সেনকে নিয়োগ করা হলো, এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাবনার সূত্রে বিদ্যালয়ের স্তরে আমরা যাকে বাংলা মাধ্যম স্কুল বলি, সেই বাংলা মাধ্যম স্কুলের প্রতিষ্ঠা হলো। এবং তার ফলে যেটা হলো যে বাংলা ভাষা তার একটা বিদ্যালয় পাঠ্য প্রাতিষ্ঠানিক পরিসর তৈরি হলো। এই যে বিদ্যালয় পাঠ্য প্রাতিষ্ঠানিক পরিসর তৈরি হওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এইবার বিদ্যালয়ে যখন বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে, বাংলা হাতের লেখার একটা স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে, ছাপা বাংলার এবং বানানের একটা স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানান সংস্কার হয়ে গেছে, বাংলা বানানের নিয়ম ইত্যাদি তারা করেছেন, এবং সংস্কৃতের থেকে বাংলা বানানের নিয়ম কোথায় আলাদা হবে, কেন হবে, তাই নিয়ে তারা বিশদে কাজ করেছেন। এরপর দেশটা স্বাধীন। এইবার দেশ যখন স্বাধীন হলো, স্বাধীনতার পরেও আবার আমরা দেখতে পাবো যে ওই আমাদের ভাষা ভিত্তিক প্রদেশের যে বিভাজন, এই ভাষা ভিত্তিক প্রদেশের একটা বিভাজন হচ্ছে, বিভিন্ন ভাষা অনুযায়ী প্রদেশ তৈরি হচ্ছে। ফলে একদিকে আমরা পূর্ব পাকিস্তানে একরকম ভাবে বাংলা ভাষাকে নিয়ে তার আন্দোলনের জগৎ দেখব, আর আমাদের এই পশ্চিমবঙ্গে আর এক ধরনের বাংলা ভাষার বড় হয়ে ওঠার গল্প, বেড়ে ওঠার গল্প, এবং বাংলা ভাষাকে কি করে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায়। আমরা স্বাধীন ভারতে কিন্তু ক্রমশ দেখব যে রেডিও, দূরদর্শন ক্রমান্বয়ে স্থানীয় ভাষাগুলোকে, এটাও কিন্তু ওই ভাষার সঙ্গে প্রযুক্তির সংযোগ। এবং যখন এই বেতার তৈরি হবে, তার আগে যখন আমাদের গ্রামাফোন তৈরি হবে, বেতার তৈরি হবে, ফিল্ম তৈরি হবে, এই প্রতিটি প্রযুক্তি কিন্তু ভাষার সঙ্গে এক ধরনের সহযোগ তৈরি করছে। এবং বাংলা পড়ার একটা স্ট্যান্ডার্ড, যখন আমি বলবো যে কলকাতা বেতার
হ্যাঁ, আকাশবাণী, আকাশবাণীর বাংলা পড়া, আকাশবাণী কিভাবে সেখানে খবর পড়ে। একটা সময় যেটাকে আমি বলছিলাম যে বাংলার বাণীময় চেহারা, অর্থাৎ ভাষার যেটা বাণীময় রূপ যেটাকে বলছিলাম, যদি বলি যে পুরনো বৈদিক যুগে কি করে সামগান গাইতে হবে সেটা বেদের শিক্ষায় শেখানো হচ্ছে। আর আমি যদি বলি যে স্বাধীন ভারতে ওই ভোরবেলায় আকাশবাণী কলকাতা খবর পড়ছি অমুক বলে যিনি খবর পড়ছেন, তিনি বাংলা কিভাবে পড়তে হবে, বাংলার বাণীময় শরীর, বাংলা ভাষার বাণীময় শরীর কি করে শোনা যাবে, সেটা কিন্তু তিনি এই পশ্চিমবঙ্গ নামক প্রদেশটিতে সেখানে যে বাঙালিরা থাকছেন, এই প্রযুক্তি কিন্তু এই বাংলা ভাষার বাণীময় শরীরের মান্য একটা চেহারা তৈরি করছে। এবং সেটা যদি আমি শিখতে পারি, সেটা যদি আমি বলতে পারি, সেই স্ট্যান্ডার্ড বা সেই প্রমিত চেহারাটা যদি আমার উচ্চারণে আসে, তাহলে আমি নিজেকে বেশ একটা কৃতার্থতা বোধ আমার মধ্যে তৈরি হচ্ছে, আত্মমর্যাদার বোধ তৈরি হচ্ছে। একইভাবে যখন আমরা একটু পরে দূরদর্শনে গেলাম, তখন দূরদর্শনে কিন্তু এইবার আমি যে বাণীময় শরীর কানে শুনছিলাম, সেই বাণীময় শরীর এবার চোখে দেখতে পেলাম। এবং সেখানে দূরদর্শনে যিনি ঘোষণা করছেন, যিনি খবর পড়ছেন, তিনি কি পোশাকে খবর পড়বেন, তার একটা পোশাকের মান্যতা তৈরি হচ্ছে। তখন আমি ভাষার এই প্রযুক্তি, বাংলা ভাষার, বাংলা সংস্কৃতির, বাংলা ভাষা উচ্চারণের, এবং কি পোশাক পরে আমি বাংলা, কি ধরনের বাংলা বলবো, তার একটা স্ট্যান্ডার্ড বা প্রমিত চেহারা তৈরি করছে। এবং এগুলো কিন্তু ওই রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে এটা তৈরি হচ্ছে। এবং যেহেতু অনেক দিন পর্যন্ত ওই নেহরুভিয়ান অর্থনীতির সূত্রে আমরা অনেক দিন পর্যন্ত কোথাও বেসরকারিকরণের একটা বিরোধিতা করেছি, বেসরকারিকরণ করব না এই একটা ভাবনা রেখেছি, এবং তার ফলে আমাদের প্রাদেশিক ভাষাগুলোর এই ধরনের একটা সৃষ্ট, মান্য, বাণীময় এবং একটা শারীরিক রূপ ধীরে 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 তৈরি হচ্ছিল। এই জায়গাটায় আঘাত এলো ওই যথারীতি গত শতকের ৯-এর দশক থেকে, যখন ধীরে ধীরে আমরা আমাদের পুরনো রাষ্ট্রীয় অর্থনীতির যে পুরনো চেহারা সেটাকে খুলে দিতে শুরু করলাম, মুক্ত অর্থনীতি এলো, এবং যার এখনকার চেহারা হচ্ছে নিউলিবারেল অর্থনীতি। এখন এই সময় থেকে এইবার আমাদের একটা ভাবনা শুরু হলো যে ভাষার শরীর এই সময় প্রযুক্তির দ্বারা কি করে নিয়ন্ত্রিত হচ্ছে। এবং যখনই এখানে বেসরকারি টিভি চ্যানেলগুলো আসতে শুরু করলো, তারা খুব সচেতন ভাবে, প্রতিটি ভারতীয় ভাষার ক্ষেত্রে তারা খুব সচেতন ভাবে রাষ্ট্রপোষিত ভারতীয় ভাষার যে চেহারা, তার উচ্চারণের এবং তার সাংস্কৃতিক প্রদর্শনের যে চেহারা, তার পরিবর্তে অন্যরকম একটা সাংস্কৃতিক প্রদর্শনের চেহারা এই নতুন প্রযুক্তি তৈরি করলো। এবং তার ছবির কোয়ালিটি, তার ছবির গুণগত মান অন্যরকম, এবং তার ফলে আমরা এবার একটা অন্যরকম চোখ ধাঁধানো ভাষা রূপের, তার শ্রাব্য এবং দর্শন দৃশ্য রূপের আমরা মুখোমুখি হলাম। এবং এটারই একটা পরবর্তী সম্প্রসারিত চেহারা কিন্তু আমাদের এই সময়। এবং তারপর একে একে আমরা দেখব যে কম্পিউটার প্রবেশ করবে, তারপর অন্তর্জাল, অন্তর্জালের গতি বাড়বে। আমার নিজেরই মনে পড়ে যে একটা সময় আমি হয়তো মেল করতে যাচ্ছি, আমি একটা কিছু আপলোড করব, আপলোড করে আমি 5টা কাজ করে এলাম, তখনও সেটা অনন্তভাবে ঘুরতে শুরু করেছে, কখন আপলোড করা যাবে কিচ্ছু ঠিক নেই, অ্যাটাচমেন্ট কখন নেবে কিচ্ছু ঠিক নেই। এখন এই যে আস্তে 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 এই নতুন প্রযুক্তিগুলো আসতে শুরু করলো, এবং সেখানে একটা সময় পর্যন্ত আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যে ওই আবারও দ্বন্দ্ব, যে পুরনো ভাষার পূর্ণ চেহারা, যেটা যেটা আসলে একরকম ভাবে তার সনাতন রূপ বলে আমরা ভাবতে শুরু করে দিয়েছিলাম, যে আর কিছু বদল হবে না, এইবার এটা এসে পড়েছে। এবং এটা যখন এসে পড়লো, তখন এবার কি করে বদল হবে বা হবে না। এবং এখানে আমরা অনেক কটা জিনিস আস্তে আস্তে দেখতে শুরু করলাম, এবং তাতে যেটা হলো, ক্রমশ বাংলা ভাষার যে মর্যাদার জায়গা, আত্মমর্যাদার জায়গা, সেটা ওই ধীরে ধীরে বাংলা মাধ্যম স্কুলের যে ইতিহাস, বাংলা মাধ্যম স্কুলের অবনতির যে ইতিহাস, এবং সেখানে যারা মধ্যবিত্ত ভদ্রলোক, এটা যে শুধুমাত্র বাংলা মাধ্যম স্কুল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, একই সমস্যা হিন্দি মাধ্যম স্কুলগুলোর ক্ষেত্রে হয়েছে, তার ফলে বলিউড হিন্দি মিডিয়ামের মতো ছবি করে ফেলেছে, বা একই কাণ্ড কিন্তু অহমিয়া এবং অন্যান্য ভারতীয় ভাষার ক্ষেত্রেও হয়েছে, যে ভাষার স্কুলগুলো আস্তে আস্তে একটু পেছনের সারিতে চলে গেছে। তো
বাংলা ভাষার ক্ষেত্রেও তাই হলো। এবং আমরা বুঝতে পারলাম যে যারা বাংলা মাধ্যম থেকে সরে যাচ্ছে, এবার বাংলা ভাষার তাহলে কি হবে। একদিকে যখন এটা হচ্ছে, অন্যদিকে প্রযুক্তি কিন্তু আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আরো কতগুলো পথ খুলে দিল। যেমন আমরা ভাবতেই পারতাম না যে বাংলা প্রকাশনা জগতে স্বল্প পুঁজির প্রকাশক, কারণ প্রকাশনার ক্ষেত্রে এমনই টেকনোলজিক্যাল বদল হলো যে আমাদের আর ওই বড় একটা নিজস্ব ছাপাখানা, বড় একটা প্রেস বা কাজ করার জন্য বড় একটা পরিসর লাগে না। আমরা কম্পিউটারে একটা জিনিস খুব ছোট একটা জায়গায় কাজ করতে পারি এবং তারপর আমরা অন্য জায়গা থেকে প্রিন্ট করিয়ে নিতে পারি। এবং এইখানে প্রযুক্তির যত উন্নতি হতে শুরু করলো এবং যখন ইবুকের ধারণাও চলে এলো, তখন কিন্তু আবার একটা দ্বার খুলে যাচ্ছে। এবং পুঁজি যেহেতু কম, তার ফলে সে এক ধরনের গণতন্ত্রীকরণ হচ্ছে। এবং বিগত অন্তত বিগত 20 বছরে আমরা অনেক কটা বাংলা প্রকাশনার নাম করতে পারি যারা ছোট স্বল্প পুঁজির প্রকাশক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন। তারা এক ধরনের রিপ্রিন্টের কাজ করছেন, আবার নতুন ধরনের নন ফিকশন লেখানোর চেষ্টা করছেন, এবং ফিকশন এবং নন ফিকশনের বাজার এই দুটো আলাদা হয়ে যাচ্ছে। একইভাবে এই যে কানে শোনার গল্প, যদি সাম্প্রতিককালে দেখি বিচিত্র সব পডকাস্ট হচ্ছে, বিচিত্র বিষয় নিয়ে বাংলাতেও পডকাস্ট হচ্ছে, তাহলে ওই যে ভাষার বাণীময় শরীর, এই বাণীময় শরীর অন্যরকম হয়ে যাচ্ছে। এবং এটাও খেয়াল করবার যে বাংলা ভাষার যে শুদ্ধতা এবং অশুদ্ধতার ধারণা, সেটাও বদলে যাচ্ছে। কিন্তু এখানে 2-3টে কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে এই যে ভাষার শুদ্ধতা অশুদ্ধতার কথা যদি আমরা ভুলেও যাই, আমি সেটাকেই বলবো যে একটা ভাষায় গৃহীত হওয়া বিষয় ভালো বিষয়, যেটা নানা রকম ব্যবহারে সিদ্ধ। যেমন ধরা যাক ওয়ালা, আমি একেবারে উদাহরণ দিচ্ছি। এই যে ওয়ালা, এটা তো এই যে সাফিক্স, এটা তো আমাদের বাংলা সাফিক্স নয়, আমরা হিন্দি থেকে নিয়েছি। এইবার আমাদের বাংলা শব্দে চাওয়ালা আছে, চাওয়ালা, পানওয়ালা, ওয়ালা ওয়ালা, দুধওয়ালা, এই শব্দগুলো আমরা দেখি যারা কায়িক শ্রম করে। এবং এটার মধ্যে একটা অন্য ইতিহাস আছে যে বঙ্গদেশে, পশ্চিমবঙ্গে অনেক সময় এই কাজগুলো যারা করতেন তারা অবাঙালি, এবং তাদের জন্যই ওয়ালা আমরা বরাদ্দ রেখেছিলাম, বাজারওয়ালা। করতে করতে ওয়ালা কখন জাতে উঠলো, যখন আমরা দ্রেজকে বলতে পারলাম যে ঝুলিওয়ালা অর্থনীতিবিদ, ঝোলাওয়ালা অর্থনীতিবিদ, তখন দেখা গেল যে আর কায়িক শ্রমের গল্প নয়, একেবারে মেধার গল্প। বা যখন আমরা বারিশওয়ালার মতো শব্দ তৈরি করলাম, রেনম্যান, রেনম্যানের বাংলা করলাম বারিশওয়ালা, তখন ওয়ালা জাতে উঠলো। এখন তার ফলে এটা আমি ওই সাফিক্স দিয়ে বললাম। একইভাবে আমরা দেখলাম যে আমাদের এই পডকাস্ট বা এই জাতীয় নতুন নতুন মাধ্যমগুলো, এবং এখানে আরেকটা কথা আমার স্বীকার করতেই হবে যে অভ্র ইউনিকোড যখন আমরা ব্যবহার করতে শুরু করলাম, তখন বাংলা লেখার একটা আশ্চর্য গণতন্ত্রীকরণ হয়ে গেল। কারণ তার আগে পর্যন্ত আমরা ইংরেজি হরফে বাংলা লিখতাম, এবং এই ইংরেজি হরফে বাংলা লেখার কথা কিন্তু বহুদিন আগেই, ঊনবিংশ শতাব্দীতে ওই সমস্ত ভারতীয় ভাষাগুলোর রোমানাইজেশন হবে, ভারতীয় হরফ আর থাকবে না, এইরকম একটা দাবি ইংরেজ ঔপনিবেশিক কর্তারা এনেছিলেন, কারণ সেটা হলে তাদের পড়তে সুবিধে হতো। এবং যে কারণে গ্রিয়ারসনের লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়ার খণ্ডগুলো যদি দেখা যায়, তার বাংলা যে খণ্ডটা বরাদ্দ, সেখানে গ্রিয়ারসন সবচেয়ে যেটা কাজ করেছেন যে বাংলার এত রকম ভেদ, ভাষার এত রকম ভেদ, একটা প্যারাগ্রাফ তিনি বাংলা ভাষার নানা ভেদে কি হতে পারে পর 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 সার সার উদাহরণ দিয়েছেন, এবং হাতের লেখার উদাহরণ দিয়েছেন। এর কারণ হচ্ছে যে আইন বা প্রশাসন চালাতে গেলে তারা যখন এই আইনের কথা শুনছেন, কানে শুনছেন, বাংলা বিভিন্ন অঞ্চলের বাংলা তো আর আকাশবাণী কলকাতার মতো করে উচ্চারণ করা হয় না, বিভিন্ন রকম ভাবে মানুষ এটা উচ্চারণ করেন, সেগুলো তারা বুঝতে পারেন না। নবীন সেনের আমার জীবনে এই একটা আশ্চর্য জায়গা আছে যে সাহেবকে কি বলা হচ্ছে এবং সাহেব তার কি অর্থ করছে, এটা একটা সাংঘাতিক মজার জিনিস। তো তার ফলে আমরা দেখলাম যে এই নতুন সময়ে নতুন প্রযুক্তি, তার সঙ্গেও কিন্তু ভাষার একটা বোঝাপড়া হয়ে যাচ্ছে। এবং সেখানে বাংলা ওই রোমানাইজেশন আর হচ্ছে না, সবাই বাংলা লিখছেন। এবং এই নতুন বাংলা লিখতে গিয়ে আবার একটা কাণ্ড হচ্ছে যে এটা যেহেতু গণপরিসর থেকে উঠে আসছে, তার ফলে বানান অনেক সময় নানা রকম ভাবে ভুল হয়। আবার একই রকম ভাবে দেখলাম যে সমাজ মাধ্যমে নানা গ্রুপ তৈরি হলো,
যারা এই বানানকে শুধরে দেওয়ার জন্য, বানান শেখানোর জন্য ক্লাস করতে শুরু করলেন। ফলে সব মিলিয়ে আমার মনে হয় যে এই প্রযুক্তি, নতুন প্রযুক্তি, প্রযুক্তির হাত, এ কখনোই ভাষা শরীরকে বিনষ্ট করে না। এটা অবধারিত, অনিবার্য একটা ধারা, এবং এই ধারাতে যে ভাষা নিজের মতো করে যত বেশি সম্ভব মানিয়ে নিতে পারবে এবং ব্যবহৃত হতে পারবে, তত ভাষার মঙ্গল। এবং এটাও আমার ধারণা যে এখন গুগল ট্রান্সলেশন বা এআই এর বাংলা খুব খারাপ, কিন্তু কিছুদিন বাদে যত তাদেরকে ফিট করা হবে তত তারা বেশ পরিপুষ্ট হয়ে উঠবে। এবং সব মিলিয়ে আমার কাছে এটা একেবারেই নৈরাশ্যজনক নয়, বরং বলা উচিত যে এই নতুন নতুন প্রযুক্তির সঙ্গে আমি আমার ভাষার বাণীময় শরীর এবং অক্ষরের শরীর, এই দুয়ের সংযোগ কি করে ঘটাবো, তার উপরেই নির্ভর করছে আমার ভাষার চলমানতা, আমার ভাষার বিস্তার। তো এইটুকুই আমি বলি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা। অসাধারণ, অসাধারণ ভাবে প্রথম কথা যে রূপকটা ব্যবহার করে এতক্ষণ আলোচনা করলে, নাম দেখে কারোর পক্ষে এই রূপকটা বোঝা সম্ভবপর ছিল না, কিন্তু বক্তৃতাটা শুনবার পর আমাদের প্রত্যেকের কাছে আমার ধারণা স্পষ্ট হয়ে গেছে যে কেন প্রযুক্তির হাত আর কেন ভাষার শরীর, বিশেষ করে আজকের ভারতবর্ষে যেখানে সুচিতা এত বড় একটা প্রশ্নের বিষয়, এবং তার সঙ্গে আমাদের যারা এখানে উপস্থিত আছে তার মধ্যে সৌম্য নিজে কাস্ট স্কলার, মানে ও কাস্ট নিয়ে কাজ করে। তো সেখানে আমাদের একাধিকবার আলোচনা হয়, যেখানে বর্তমানে খাবারের ক্ষেত্রে সুচিতা, তোমার লেখার পত্রে একাধিকবার বারবার উঠে এসেছে যে সুচিতার কথা। সেখানে এইভাবে ভাবাটা অবশ্যই, কারণ গোপাল গুরুর অসাধারণ প্রবন্ধ আছে, থিওরিটিক্যাল ব্রাহ্মীণ অ্যান্ড এম্পেরিক্যাল শূদ্র বলে, যে সেখানে যে আলোচনাটা হচ্ছে, যে বাইনারিটা তৈরি হচ্ছে শূদ্র ভার্সেস ব্রাহ্মণের, সেখানে প্রযুক্তির সঙ্গে ভাষার, সুচিতার যে প্রশ্নটা আসছে সেটা একটা কাস্ট প্রশ্ন অবশ্যই উঠে আসছে, কাস্টের পার্সপেক্টিভ সচেতন থেকে। ভাবেই এটা আমি ব্যবহার করেছি, হ্যাঁ। একেবারেই। তো এবং এবং ওই আমি বলবো এটাকে মেধাবী প্ররোচনা, সেই প্ররোচনাটা খুবই প্রয়োজনীয় ছিল এই ক্ষেত্রে, এই ভাবনার ক্ষেত্রে। কারণ যখনই আমরা ভাষা, মানে ভাষা এবং প্রযুক্তি দুটির মধ্যে আহ, আমরা তুলনাটা আনি, তখনই আমাদের এই বাইনারিটাতে এসে কোথাও একটা গিয়ে দাঁড়িয়ে যায় অবশ্যই। আমি বেশি এগোবো না, আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি সেগুলো করবো। হ্যাঁ, করবার আগে আমি জিজ্ঞেস করব, যারা উপস্থিত আছে, সৌম্যজিৎ, দীপরঞ্জন, পৃথ্বীশ, নিলয়, পার্থিব, কোনো যদি প্রশ্ন থাকে আমি জিজ্ঞেস করব, আমি বলবো, অনুরোধ করবো যে প্রশ্নগুলো করে ফেলবার জন্য, তারপর আমি কয়েকটা প্রশ্ন করবো। কোনো যদি প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞেস করতে পারেন আপনি। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন যদি না আসে তার আগে আমি কয়েকটি প্রশ্ন করে ফেলি। হ্যাঁ। প্রথম কথা, আমার যেটা, যখন স্ট্যান্ডার্ডাইজেশনের কথা বলছিলে, যখন আমাদের বেতার আসছে বা টেলিভিশন আসছে, তখন সেই সময় আমরা যে স্ট্যান্ডার্ডাইজেশনের কথা যা দেখতে পাচ্ছি, বাংলায় প্রমিতকরণ হচ্ছে বা বেতারে বা টেলিভিশনে বলবার জন্য, সেই প্রমিতকরণের সঙ্গে কোথাও একটা ইংল্যান্ডেও যে আরপি ইংলিশ বলি আমরা, যেটাকে যেটাকে রিসিভড প্রোনাউন্সিয়েশন বলে থাকি, সেটার ক্ষেত্রেও সেই আরোপিতকরণটা সবসময় থেকে যায়। কারণ আমাদের বাংলার ক্ষেত্রে অবশ্যই বোধহয় বিবিসি কে ফলো করছিল তখন সেই সময়, এবং একটা সার্টেন স্ট্যান্ডার্ডাইজেশন তো সেখান থেকেই আসছিল। তো আমাদের যে ডিলেড মডার্নিটি বলা হয়, যেটাকে আমরা সবসময়তেই, যেটা ব্যাকইয়ার্ড অফ মডার্নিটিতে থেকেছি আমরা, আমরা আধুনিকতার পিছনে উঠোনে থেকেছি কোথাও গিয়ে। তো তো প্রযুক্তির ওই 90-এর দশকে যে প্রযুক্তি আসতে শুরু করে, এবং সেই প্রযুক্তি আসতে শুরু করবার সময় নিশ্চয়ই সেখানে আধুনিকতার বিভিন্ন ভাষ্য উঠে এসেছিল। আমরা কোন আধুনিকতাটাকে অনুসরণ করব তার জন্য একটা প্রমিতকরণের প্রয়োজন ছিল। বিভিন্ন রকমের আধুনিকতা আমাদের সামনে তখন দিগন্ত খুলে দিয়েছে, যখন উদারনীতিকরণ আসছে, তখন সেটার কি নির্ধারণ কে করছিল বা কারা করছিল, কারা ছিল সেই ইনস্টিটিউশন গুলো? রাইট, রাইট, খুব ভালো হ্যাঁ। প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে যখন নেহেরুর জমানা ছিল, তখন নেহেরু কিভাবে বেতারকে ব্যবহার করবেন, আকাশবাণীকে ব্যবহার করবেন, তার একটা নিজস্ব মডেল ছিল। এবং নেহেরুর সঙ্গে শান্তিনিকেতনের খুবই সুসম্পর্ক ছিল। ফলে এখানে মনে রাখতে হবে যে শান্তিনিকেতন বাংলা ভাষার একটা স্ট্যান্ডার্ড বা প্রমিত চেহারা তৈরি করেছে, এবং যেটা আরো শুরু হয় রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ হওয়ার পর এবং তার ঠিক আগে থেকে কলকাতায় বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত গাইবার ছোট ছোট প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এবং এই প্রতিষ্ঠানগুলো, এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, কলকাতা কেন্দ্রিক ছোট ছোট প্রতিষ্ঠানগুলো
তারা কিন্তু ওই উচ্চারণের এবং গান গাইবার এবং পোশাকের একটা স্ট্যান্ডার্ড তৈরি করছিল। এইবার রাষ্ট্রপোষিত যে আকাশবাণী এবং তারপর যে দূরদর্শন, যেটা মূলত আমাদের ভারতবর্ষে কংগ্রেসের জমানা, কংগ্রেসের জমানায় সেখানে কিন্তু ওই যা আমাদের কেন্দ্রীয় যে সংস্কৃতি মন্ত্রক, এবং এই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশে আমরা বুঝতে পারি যে এই বাঙালি ভদ্রলোক মিডল ক্লাস, যারা ক্রমশই এখন প্রায় তাদের হেজিমনি এবং ডমিনেন্স দুটোই হারিয়েছে, নানা কারণে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, তার দুঃখের কথা বা হাহাকারের কথা আমি বলছিই না, কিন্তু সেটা একরকম করে নিয়ন্ত্রণ করছিল। এবং এই যে পরিসর, ভদ্রলোকের পরিসর, কংগ্রেসি রাজনীতির সূত্রে ভদ্রলোকের পরিসর, এবং যখন বাম রাজনীতি এলো তারা আরেক রকম করে এটার সঙ্গে বিনিময় বা বিরোধিতার জায়গা তৈরি করলো। আবার বাম রাজনীতিরও তাদেরও একটা তো সাংস্কৃতিক প্রকল্প ছিল, সোভিয়েতের বই আমাদের আসছে, এবং যখন পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতায় এলো তখন যদি আমরা বামেদের সরকার পোষিত বিজ্ঞাপনগুলো দেখতে শুরু করি তাহলে বুঝতে পারবো সেখানে আরেকটা স্ট্যান্ডার্ড তৈরি করা হচ্ছে। সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু এই ভদ্রলোক বাঙালিয়ানাকে ব্যবহার করছে, এবং সেখানে আস্তে আস্তে কৃষক বন্ধুদেরকে ভদ্রলোকের মতো করে ঢোকানো হচ্ছে। এইটাকে কিন্তু সাবভার্ট করে দিচ্ছেন পরবর্তীকালে নবারুণ। কারণ নবারুণের মনে হচ্ছে যে এই 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 দুটোই হচ্ছে যাদেরকে আড়ালে রেখেছিল, যাদেরকে মার্জিনে রেখেছিল, তাদেরকে দিয়ে এবার একটা কোথাও ফ্যাত ফ্যাত সাই সাই করে অন্তর্ঘাত ঘটানো দরকার। কিন্তু এটা আবার মনে রাখতে হবে যে নবারুণের এই ভাষাটা কিন্তু রামকৃষ্ণের কথামৃতের ভাষা নয়। কারণ রামকৃষ্ণের কথামৃত ভাষার মধ্যে একটা লোকায়ত পারম্পর্য ছিল, যেটা নবারুণের মধ্যে নেই। ফলে এরকম অনেক কটা স্ট্যান্ডার্ড নিয়ে স্ট্যান্ডার্ডকে কি করে ভাঙবো, এবং যেহেতু আমাদের, তোর যে প্রশ্নটা যে আমাদের তো আধুনিকতা হাত ফেরতা আধুনিকতা, ফলে এই হাত ফেরতা আধুনিকতার আবার মেনি মডার্নস, হ্যাঁ, আমাদের যেমন মেনি ন্যাশনালিজম সেরকম মেনি মডার্নস। তো এই অনেক আধুনিকের মধ্যে আমি কাকে গ্রহণ করব? একটা সময় কোনো সন্দেহই নেই যে আমরা আমাদের ছেড়ে যাওয়া প্রভুদেরকেই মাথায় করে রাখতাম, অর্থাৎ বিবিসি আমাদের স্ট্যান্ডার্ড ছিল, যে সেখানে সাহেবি কুইন্স ইংলিশের মতো, মানে জওহরলালের ইংরেজি শুনলে তো আমরা বুঝতেই পারি যে জওহরলালের কোনটা আদর্শ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই শিক্ষার তো মার নেই, এটা নিয়ে মুসলিম হাসানের খুব সুন্দর বইও রয়েছে। তো তার ফলে সেই স্ট্যান্ডার্ডটা আমাদের ছিল, এইটা ভেঙে পড়লো স্বভাবতই আমাদের যখন মুক্ত অর্থনীতি আসছে। এবং মুক্ত অর্থনীতি যখন আসছে তখন এই স্ট্যান্ডার্ডকে, এবং আমার বেশ মনে পড়ে যে রাষ্ট্রীয় কার্যক্রমেও যখন হিন্দিতে কিছু করা হতো সেই হিন্দিরও কিন্তু একটা বিশিষ্টতা ছিল, এবং সেই হিন্দি কিন্তু এক ধরনের অন্য হিন্দির যে শেড সেগুলোকে তলায় রেখে একটা একটা বাচনিক শুদ্ধ শুদ্ধ রূপ সেখানে তৈরি হচ্ছিল। ফলে এইটা ক্রমশ এটার প্রতি আঘাত তৈরি হতে শুরু করলো, এবং এই আঘাতের নানা কারণ ছিল। একটা যেমন হচ্ছে যে যদি আমি বলি যে নতুন পুঁজি সে নতুন ভাবে আরো আকর্ষণীয় কিছু একটা কাণ্ড ঘটাতে চায়, এই অভ্যেসের স্থিতাবস্থাকে ভাঙতে চায়, তখন সে ঢুকে পড়ে। ফলে এটা খুব ইন্টারেস্টিং একটা স্টাডি হতে পারে, আলোচনার বিষয় হতে পারে, যে কোন স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ড, এবং একটাকে ভেঙে আমি আরেকটাকে যখন করছি তার মধ্যে আমার ভাবনা কি ইত্যাদি। আরেকটা ফলো আপ ছোট কোয়েশ্চেন করবো, সেটা হলো যে যখন রবীন্দ্রনাথ, অবশ্যই এই যে অক্ষরের শরীরের কথা বললে, অক্ষরের শরীর নিয়ে রবীন্দ্রনাথ গ্রন্থন বিভাগে প্রচুর ভাবনা চিন্তা করেছেন। ফর ইনস্ট্যান্স মানে যে মাত্রা দিয়ে আহ, গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুই বেলা অন্ন তারে দুই বেলা দেন, ওখানে মাত্রা আছে বা নেই তার ওটা উপর অর্থাৎ ভিত্তি করে ওটা আমাদের উচ্চারণটা আমাদের আমাদের পরিবর্তিত হচ্ছে। ধ্বনিমালাতে এ আর এর জন্য তো আমাদের কোনো জিনিস নেই, যেটা একদম। পরবর্তীকালে পলাশবরণ পাল তিনি হুম। একরকম করে নিজের একটা সফটওয়্যার বিল্ড আপ করেছেন, যাতে উনি যেখানে যেখানে উচ্চারিত হয় সেখানে ওই একারটার একটা কাটা দাগ দেন। হুম। ফলে হ্যাঁ, আচ্ছা। তো ফলে হ্যাঁ, এটা বিশ্বভারতী একরকম করে মাত্রা ছাড়া এবং মাত্রা সহ করে এই পার্থক্যটা করতো, পলাশদা এইভাবে করেন। ফলে এটা তো হয়েইছে, এবং এই যে বই তৈরি করা, বই নির্মাণ করা, এবং বই তো আসলে আমাদের একটা অক্ষরের শরীরের সঙ্গে আমার একটা এক ধরনের সংযোগ তৈরি করে। তো এই যে বই সংযোগ তৈরি করছে, অক্ষরের একটা শরীর তৈরি করছে,
এবং এটা একটা আলাদা সম্পূর্ণতা, যে কারণে আমি মুকুল এবং সন্দেশকে নিয়ে এলাম। এবং শান্তিনিকেতনে এই যে রবীন্দ্রনাথের গ্রন্থন বিভাগ, রবীন্দ্রনাথের বই কেমন করে ছাপা হবে, এটা একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে খুব ছিমছাম, তার তার প্রচ্ছদের মধ্যে কোনো বাহুল্য নেই, কিন্তু অক্ষরের মধ্যে কতটা ছাড় থাকবে, এটা দীর্ঘদিন পুলিন বিহারী সেন এর দায়িত্বে ছিলেন, এবং পুলিনবাবু শান্তিনিকেতন প্রেস থেকে রবীন্দ্রনাথের বই ছাপার একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছিলেন। এবং পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথের কপিরাইট গেল, তখন খুব আনফর্চুনেটলি অন্য যারা রবীন্দ্রনাথ ছাপলেন তারা কিন্তু আর কোনো নতুন স্ট্যান্ডার্ড তৈরি করতে পারলেন না। কপিরাইট চলে যাবার পরেও এখনো কিন্তু বাঙালি মোটের ওপর গ্রন্থন বিভাগেরই বই কিনতে চায়। ফলে এটাও ঠিক যে এটা বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ একরকম করে একটা স্ট্যান্ডার্ড খুবই সচেতন ভাবে তৈরি করেছিল এবং সফলভাবেও তৈরি করেছিল। এবার এটার সঙ্গে আরো দুটো প্রশ্ন। এক হলো, বর্তমানে বাংলায় যে প্রকাশক মহল, যখন গ্রন্থন বিভাগ আসছে তার সাথে প্রকাশক মহল, কন্টেম্পোরারি প্রকাশকরা, দুই, যেমন তুমি বললে একটা সফটওয়্যার অলরেডি বানানো হয়েছিল, আমরা এখন অভ্রর মতন সফটওয়্যার ব্যবহার করছি, যেটা বাংলাদেশে তৈরি লার্জলি, এবং সেটা অবশ্যই ফোনেটিক অ্যালফাবেটকে মাস অ্যাডপশনের জন্য হেল্প করেছে, আমরা সবাই অভ্র ব্যবহার করি। সেটার ক্ষেত্রে আবার আমরা জ ফলা, মানে জ ফলা আকার যখন ব্যবহার করি, সেটার ক্ষেত্রে আমরা ওই হরফে ওই মাত্রা ছাড়া বা মাত্রা যুক্ত আমরা দেখতে ওই ওই বিশ্বভারতী অনুসারী সেটা হচ্ছে না। কিন্তু এখানে তো সবসময় এটা ইউটিলিটি ভার্সেস স্ট্যান্ডার্ডাইজেশনের একটা বাইনারি আবার সেখানে আসছে, যেখানে ইউটিলিটির জন্য মাস অ্যাডপশন হচ্ছে। তাহলে প্রযুক্তির ক্ষেত্রে তোমার কি মনে হয় যে, মানে গভীরতর তলিয়ে ভাবনা ভাবা যে পরিসরটা থাকে, তার সাথে সেটা মাস অ্যাডপশনের যে প্রশ্নটা থাকে, এই দুটো কি বিরোধী, নাকি এই দুটোকে হাতে নিয়ে একই সাথে চলা যায়, যেখানে আমরা ভাষা নিয়ে গভীর ভাবনাও ভাবতে পারি, আবার মাস অ্যাডপশনও যাতে হয় সেটাও করতে পারি? সেটার কি কোনো অভিমুখ আছে মানে সেটা? এ দুটো বিরোধী আমি কখনোই বলবো না। প্রথম কথা হচ্ছে এ দুটো বিরোধী নয়। এখন প্রথমে একটা একটা যখন নতুন প্রযুক্তি এলো, তখন তার মধ্যে কতগুলো সীমাবদ্ধতার জায়গা থাকবে, আমি সবকিছুকে ধরাতে পারবো না, আবার নতুন কিছু ফিচার এসে যাবে। এইবার আমরা কি করি, আমরা তো ক্রমশ সেটাকে আবার সংস্কার করতে চেষ্টা করি, অর্থাৎ ঠিক। এটা এই ফিচারটা ওখানে নেই, যদি এই ফিচারটা এখানে দেওয়া যায়, এটা অতিরিক্ত ফিচার হিসেবে আছে, যে কারণে আমাদের যেগুলো ইলেকট্রিক্যাল গ্যাজেট প্রতি মুহূর্তে তারা সফটওয়্যার গুলোকে বদলায়, নতুন সফটওয়্যার আমরা আপলোড করে নিই, নিউ ভার্সন আমরা নিই, এটা তো সবসময়ই হয়। ফলে আমি এ দুটোর মধ্যে কোনো বিরোধ আছে বলবো না। যারা প্রযুক্তিটা তৈরি করছেন তারা আস্তে 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 সেই প্রযুক্তিটাকে প্রয়োগ করে যা সেখানে নেই সেটাকে সেখানে আনবার চেষ্টা করছেন। যেমন ধরা যাক যে যাদবপুরের কালচারাল টেক্সট অ্যান্ড রেকর্ডস, তারা নির্বিচিত্রা তৈরি করেছেন, সেখানে প্রথম ভার্সনে যা ছিল, তারপর পড়বার জন্য পরবর্তী ভার্সনে তারা আরো কতগুলো ফিচার যোগ করেছেন। ফলে অনবরত তাদের তো সাইটটা তারা চেষ্টা করেন বদল করতে, যা নেই তা দিতে। ফলে ওই প্রথমে একটা কিছু এলে তার মধ্যে সীমাবদ্ধতা থাকবেই, এবং তারপর সেটাকে কি করে ওভারকাম করা যায়, সেটাকে অতিক্রম করা যায়, সেটাকে শুধরে নেওয়া যায়, সেই চেষ্টাটা সেখানে করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় প্রশ্ন আমার হ্যাঁ, এই অবধি। বাকিদের বাকিদের যদি একেবারে প্রশ্ন। শুনতে পেলাম না, খারাপ লেগেছে খুব। দীপাঞ্জন, আহ, নিলয়, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ এই ধরুন, বাংলাতে অনেক আঞ্চলিক ভাষা আছে, যেমন ধরুন বাঁকুড়ার মানুষের ভাষা হ্যাঁ হ্যাঁ একরকম, হ্যাঁ, দক্ষিণ নিশ্চয়ই। 24 পরগনার মানুষের ভাষা একরকম, হ্যাঁ এবং হ্যাঁ সেই অঞ্চলের মানুষ ধরুন সেই ভাষায় খুব মানে অন্তর্বাহিনী নদীর মতো হলেও এক প্রকার সাহিত্য বা নিশ্চয়ই ভাষা চর্চা লেখেন, করে নিজের থাকেন। ভাষা ব্যবহার করে তারা সাহিত্য করে। ভাষা হ্যাঁ ব্যবহার করে তাদের নিজেদের সাহিত্য আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই আঞ্চলিক ভাষা সাহিত্যর সাথে প্রযুক্তির কথোপকথনটা কেমন, বা আপনি যে যেটা হ্যাঁ মান্য হ্যাঁ, বাংলা ভাষার সাথে এটা এইটা বললেন। জানো, আমি সাম্প্রতিক কালেই আমি পুরুলিয়াতে গিয়েছিলাম, তখন ওরা আমাদেরকে বললেন যে আপনারা যদি একটা অভিধান করে দেন, ধরা যাক যে সেখানে পাশাপাশি মান্য বাংলার পাশে আমাদের শব্দগুলো ঠাঁই পাবে, অর্থাৎ যদি একটা এরকম অভিধান থাকে, ডিজিটালি তৈরি করতে পারি আমরা, যেটা আমরা কম্পিউটারে ব্যবহার করব বা কোনো একটা অ্যাপে আমি ডাউনলোড করে নিতে পারবো অভিধানটা, যেখানে ধরা যাক পুরুলিয়ার ভাষায় আনখাই শব্দটা ব্যবহার করা হয়, আনখাই বলতে বোঝানো হয় যে শুধু শুধু এমনি এমনি অর্থহীন। এবার ধরা যাক যে অর্থহীন
এমনি এমনি অকারণ শুধু শুধু এর পাশে আনখাই শব্দটাও থাকছে। হ্যাঁ, তো ওরা এইরকম একটা কিছু দাবি করছেন, সেটা খুব ভালো দাবি, খুবই গুরুত্বপূর্ণ দাবি। আসলে ঊনবিংশ শতাব্দীর শেষে বেশ কয়েকটি পত্রিকা বাংলার এই বিভিন্ন অঞ্চলের ভাষার একটা করে তালিকা তৈরি করতে শুরু করে, এবং জ্ঞানেন্দ্র মোহন দাস যখন তার অভিধান তৈরি করছিলেন, তখন প্রবাসী থেকে রামানন্দ বাবু তিনি একটা বিজ্ঞাপন দিলেন, একেবারে প্রায় 30-32টা জায়গা বেছে দিলেন যে এখানে আপনারা কি কি শব্দ ব্যবহার করেন, আমাদের দপ্তরে পাঠান, সেই শব্দগুলোকে আমরা রাখবার চেষ্টা করব। ফলে এখানে আমার মতে যে বাংলা ভাষার এই যে বিভিন্ন ভেদ বিভিন্ন অঞ্চলে দুরকম হয়, একটা হচ্ছে শব্দের ব্যবহার, আর একটা হচ্ছে সিনট্যাক্সের ব্যবহার। এখানে আমি শুধু শব্দের ব্যবহার নিয়ে কথা বলছি, সিনট্যাক্স নিয়ে কথা বলছি না কিন্তু। এখন এই যে শব্দের ব্যবহার, এখানে এই শব্দগুলোকে ঠাঁই দেওয়া সম্ভব এবং প্রযুক্তির দিক থেকেই সম্ভব। কারণ আমরা যখন একটা অভিধান তৈরি করি, আগে এরকম আছে আঞ্চলিক ভাষার অভিধান, এবারে কিন্তু আঞ্চলিক ভাষার অভিধান বলছেন না। এবং যখনই প্রযুক্তি এখন এসেছে যে এটা আমি কিভাবে করতে পারি না, আমি এটাকে এর একটা ই ভার্সন তৈরি করলাম, আমি সেটা ছাপছি না, অভিধানটা ছাপাই হচ্ছে না, কিন্তু সেই ভার্সনটা আমার অ্যাপে রয়েছে, আমি চট করে নামিয়ে সার্চ করে দেখে নিতে পারি যে এটা, এবং সেটা ইকুয়ালি সমানভাবে প্রমিতর পাশাপাশি, প্রমিত বাংলার পাশাপাশি সেই শব্দটাকে গুরুত্বপূর্ণভাবে ঠাঁই দেওয়া হয়েছে। তাহলে যিনি স্ট্যান্ডার্ড বাংলা বলেন তিনিও সেটা দেখতে পাচ্ছেন, আর যিনি ওই অঞ্চলের ভাষী তিনি তার শব্দটি এবং মান্য শব্দটি দুটোই পাচ্ছেন। ফলে এটা তো আমরা সবসময় গ্রহণ করবার কথা বলবো দিবার। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। নিতয়, কিছু বলবি? না, আমার কাছে কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি একটু পরে জয়েন করেছি, কিন্তু আমার খুবই ভালো লাগলো এই বক্তৃতাটা। বিশেষ করে আপনি যখন পঞ্চানন কর্মকাণ্ডের নামটা করলেন, আমি ওনার ব্যাপারে একটু পড়েছিলাম অন্য একটি বিষয়, কিন্তু আমি নাটকটা সত্যি বলতে শুনিনি। তো আমার শুনে খুবই ভালো লাগলো, আমি চেষ্টা করবো নাটকটা দেখো। এবং জানো, এই এই কর্মকারের কথা বলতে গিয়ে মনে হলো যে যখন জগদীশ চন্দ্র বোস প্রেসিডেন্সিতে জয়েন করেছেন, প্রথমে তো একটা খুবই বলা যেতে পারে একটা বর্ণবিদ্বেষের মতো ব্যবস্থা ছিল, যে সাহেবরা যে পরিমাণ বেতন পেতেন জগদীশ বাবু সেই পরিমাণ বেতন পেতেন না একই চাকরি করে। তো প্রথম দিকে জগদীশ চন্দ্র বসু বেতন নিতেন না, প্রতিবাদ করেছিলেন, এবং ওনাকে প্রথমে কোনো ল্যাব দেয়া হয়, একটা ছোট্ট বাথরুমকে উনি ল্যাবে কনভার্ট করেন, এবং যে যন্ত্রগুলো লাগবে সেগুলো ছবি এঁকে তিনি কামারশালায় যেতেন, এবং একজন কর্মকার তিনি কি করতেন, তিনি ওকে ওই যন্ত্রগুলো বানিয়ে দিতেন। ফলে এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয় যে আমরা প্রযুক্তিকে সবসময় খুব একটা ওপরের দিকের জিনিস বলে ভাবি এবং এক ধরনের বর্ণাশ্রম তৈরি করি, কিন্তু সেই বর্ণাশ্রমের গল্পটা কিন্তু এখানে একেবারেই ভেঙে যাচ্ছে। সেই জন্য পঞ্চানন কর্মকার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা নাম, যিনি প্রযুক্তি এবং ভাষা ব্যবহারের, অর্থাৎ একটা সময় মনে রাখতে হবে যে মহাশ্বেতা দেবীর খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস আছে, কবি বন্ধঘটি গাঁইর জীবন ও মৃত্যু। সেখানে এই উপন্যাসে কবি বন্ধঘটি গাঁই তিনি কি করছেন না, তিনি আসলে উচ্চবর্ণের মানুষ নন, তিনি নিম্নবর্ণের মানুষ, এবং এই নিম্নবর্ণের মানুষটি তিনি লেখার অধিকার তার নেই। ফলে তিনি একটা মঙ্গল কাব্য রচনা করবেন, তিনি নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে রাজার পৃষ্ঠপোষকতা পেয়েছেন। উপন্যাসের শেষে তার আত্মপরিচয় সেটা প্রকাশিত হচ্ছে এবং তিনি জানেন যে তিনি এবার বিনষ্ট হবেন। এখন এই যে প্রযুক্তি কিন্তু আমাদের প্রাগৈতিহাসিক পর্বের এই যে ভাষা ব্যবহারের বর্ণভেদ এটাকে কিন্তু সম্পূর্ণ ভেঙে দিয়েছে। ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কাস্ট সোসাইটির পক্ষে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যেখানে এই কাণ্ডটা ঘটছে, এটা একটু খেয়াল করার কথা। আরেকটি কথা আপনি পরে শেষের দিকে একদম বলেছিলেন যে প্রযুক্তিকরণের জন্য এখনো আমরা ধরুন যে কোনো ভাষাকে অতটা, যেগুলো ভাষা আমার কাছে রপ্ত নয় সেটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা হয়তো এখনো সেই স্ট্যান্ডার্ডটা পৌঁছায়নি যে কোনো একটা, ধরুন এখন যেহেতু এআই এর যুগ, তো কোনো এআই মডেল থ্রু আমরা
এই ভাষাটাকে বুঝে যাচ্ছি। কিন্তু আমি যেটুকু জানি আইআইটি মাদ্রাসে এই বিষয়ক অনেক অনেক কাজ হচ্ছে, যাতে হ্যাঁ। বিভিন্ন ভাষাকে যাতে মডেলে ট্রিট করে আমরা বুঝতে পারি যে আমার মানে সামনের দিনে যাতে এরকম হয় যে যেরকম দীপরঞ্জন বললো যে আমরা ধরুন পুরুলিয়া বেড়াতে গেছি, আমার ওখানে একটা পুরো গ্রামে কোনো মহিলার সাথে কথা বলছি বা কারোর সাথে কথা বলছি, তো সেখানে আমার এই ভাষার ভেদাভেদ যে ব্যারিয়ারটা ছিল আগে, সেটা হয়তো সামনের দিনে কোনো অ্যাপের থ্রু বা কোনো অন্যান্য মাধ্যমের থ্রু, তো এইটা একটা খুব ওয়েলকাম মেসেজ হয়ে দাঁড়াবে আমাদের জন্য যে হ্যাঁ এটা নিশ্চয়ই, যদি মানে হয়ে আমি তো মাঝে মাঝেই আমি একটা ওই মাঝে মাঝে আমি সায়েন্স ফ্যান্টাসি লিখি, তো সেখানে অনেক দিন আগে ছেলেবেলায়, তখন এসবের গল্প তৈরি হয়নি, সেটা সম্ভবত ওই 98-99 সাল, সেই সময় আমি সন্দেশে একটা গল্পে প্রিয়ংবদ বলে একটা জিনিসের কথা ভেবেছিলাম, যে প্রিয়ংবদ হচ্ছে এমন একটা যন্ত্র, দুজন মানুষের মাঝখানে থাকবে, সেখানে আমি আমার কথা বলবো, অন্যজন শুনবে তার ভাষা। তো ফলে তো সেই যন্ত্রের নাম হচ্ছে প্রিয়ংবদ, তার কারণ আমার ভাষাটা তো আমার কাছে প্রিয়, ফলে আমি আমার ভাষাতেই বলছি, অন্য যে শুনছে সে আবার তার ভাষাতে শুনছে। তো সেটা তো এক অর্থে এখন একরকম করে খুব অসম্ভব নয়। তো এটা ঠিকই বলেছো। আবার একসঙ্গে এটাও আমার মনে হয় যে এই লড়াইটা আমার, যেটা আমি ওই আজকে পৃথু গোড়াতেই পড়লো, যে অপেক্ষার ঘরের মতো শব্দ আমি তৈরি করব, একই সঙ্গে আমার একটা অটোনমি থাকবে, আমার একটা ক্রিয়েটিভিটি থাকবে, যেখানে আমি নতুন কিছু জেনারেট করতে পারবো, এবং সেখানে এআই আমার টুল, তার সঙ্গে আমার একই সঙ্গে সহযোগিতার সম্পর্ক, এবং একই সঙ্গে আমার নিজত্ব, যে আমি প্রতি মুহূর্তে কোনো একটা বিষয়কে কিভাবে ভাবছি সেটাও থাকবে। এটা আমার মনে হয়। না, অবশ্যই। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো আপনার বক্তৃতাটা আজকে। আপনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। হ্যাঁ 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 হ্যাঁ, আসলে কিছু বলবার পর আমি, যেটা হয় যে আমি আমার মতো করে বিষয়টা ভাববার চেষ্টা করি, বুঝতে পেরেছো? ফলে এবং সেটা ভাবতে গিয়ে নানা রকম জিনিস বেরিয়ে আসে, সেখান থেকে কতগুলো জিনিস হয়তো আরেকটু অন্যরকম করে সেগুলোকে নিয়ে আরেকটু এগোনোও যায়। তো সবচেয়ে ভালো লেগেছে আমার যেটা, সেটা শ্রমের প্রশ্ন। তোমার পুরো বক্তৃতা জুড়ে শ্রম, হ্যাঁ যেমন ভাবে আমরা সবসময়তেই বাঙালিরা বিশেষ করে আমার মনে হয় মেধাজীবিতাকে সবসময় ওপরে দেখেছি, একটা হ্যাঁ হায়ারার্কি তৈরি হয়ে গেছে। তোমার একটা লেখাতেও পড়েছিলাম বেশ কিছুদিন আগে, হ্যাঁ লিখেছিলে যেখানে আমরা সবসময় শ্রমের থেকে দূরত্ব বাড়াই। ঠিক তুমি যখন বলছিলে যে ওয়ালা শব্দটার ব্যবহার হচ্ছে, হ্যাঁ ওয়ালা হ্যাঁ সাফিক্স হিসেবে, তখন সেটার সঙ্গে শ্রমের প্রশ্ন জুড়ে যাচ্ছে। আবার জাঁদরেজের ঝোলাওয়ালাতে একটা উত্তরণ ঘটছে, যখনই মেধাজীবিতা অব্দি না যাচ্ছে তখন উত্তরণ ঘটছে না। কিন্তু ঠিক তুমি যে প্রযুক্তির মেধাজীবিতা থেকে সরে গিয়ে পঞ্চানন কর্মকার একটা ব্যক্তি হিসেবে, একজন ব্যক্তি হিসেবে যে কিভাবে শ্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকছে, এবং তোমার বক্তৃতার শিরোনাম থেকে শুরু করে পুরো হ্যাঁ বক্তৃতাতেই যেভাবে হ্যাঁ শ্রম এবং শ্রেণী বিভাজন বা কাস্ট বিভাজন, মানে বর্ণ বিভাজন, সেটাকে যেভাবে ছুঁয়ে ছুঁয়ে গেলে আমার মনে হয় অসাধারণ, অসামান্য। অনেক ধন্যবাদ। অন্য যদি আর কারোর কোনো বক্তব্য থাকে, আমরা আমার মনে হয় র্যাপ করব, যদি আর কোনো হ্যাঁ প্রশ্ন না থাকে। অসাধারণ। আমার তো নিজে ব্যক্তিগতভাবে খুবই সুন্দর লেগেছে, মানে একটা 12 জন বক্তা, তার মধ্যে আমরা ভেবেছি যে ইউটিউবার থাকবেন, ইনস্টাগ্রামার থাকবেন, বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট বানান তারাও থাকবেন, তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে অধ্যাপক থাকবেন, এডিটর থাকবেন। তো এরকম একটা বক্তৃতামালার সূচনা এরকম একটা ভূমিকা ছাড়া সম্ভব হতো না, যেখানে তুমি একদম বাংলা ভাষার আদি থেকে শুরু করে আজ পর্যন্ত যে ইতিহাসটা তুমি টেনেছো, সেটা অসাধারণ, অনবদ্য লেগেছে। খুব ধন্যবাদ সেটার জন্য। ঠিক আছে। হ্যাঁ বেশ। তাহলে আজকে আজকে আমি আজকে আমরা কালকে এখানে হ্যাঁ তাহলে হ্যাঁ ইতি করছি। আর সবাইকে ধন্যবাদ জয়েন করবার জন্য, বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ ফর্মালি আরেকবার জয়েন করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে গুড নাইট। good. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।